ঠিক আছে, ঠিক আছে। এখানে স্টুডেন্ট একটা স্ক্রিন দিয়ে দেন মিজান ভাই। আহ, স্যার, আপনি যদি সবার সাথে আগে কথা বলতে চান তাহলে ইয়া করেন, আপনি শেয়ারটা অফ করে দিয়ে সবার সাথে কথা বলেন, তারপরে স্ক্রিনটা দিয়ে ইয়া করেন। ভিডিওটা বোধহয় অফ আছে। স্যার, কি অফ আছে? ভিডিও অফ আছে বোধহয়, আমাকে তো দেখা যায় না, অন্যদেরও দেখা যায় না। স্যার, আপনাকে দেখা যাচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না? আমি কাউকেই দেখতে পাচ্ছি না। কিন্তু আপনার একটা ছবি দেখা যাচ্ছে পাসপোর্ট সাইজের। আচ্ছা, আমার ভিডিওটা আমি অন করিনি। ওকে। আমাকে দেখা যাচ্ছে স্যার? আপনাকে দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে তো স্যার সবাইকে দেখার কথা আর কি। কিন্তু আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, শুধু আপনার একটা ফুল স্ক্রিন ভিডিও দেখতেছি। জি স্যার। স্যার আপনাদের দুজনকে দেখা যাচ্ছে। দেখা না যাওয়ার কারণ হলো সবাই ভিডিওটা অফ করে রাখছে, পার্সোনাল ভিডিও যেটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটাই, এমনিতে সবাই আমরা। আমারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ। তার সমস্যা নাই, আপনাকে সবাই দেখতে পাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমাকে হ্যাঁ, একটু আমরা দেখতে পাচ্ছি। স্যার মনে হয় আমাদের সবাইকে লাইভ দেখতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ওকে। কিন্তু আমি জিয়া ভাই নাকি? জি, আমি সাইফুল। সাইফুল ভাই, হ্যাঁ হ্যাঁ, সাইফুল ভাই এনবিএল। জি জি জি। না, ভালো আছেন না? এবি, এবি ব্যাংক। এবি এবি ব্যাংকের সাইফুল ভাই, হ্যাঁ। গুড। ঠিক আছে, ভালো আছেন আপনি? জি জি, ভালো আছে। আচ্ছা, আপনারা তো পুরানো স্টুডেন্ট, তো আসলে জি আপনাদেরকে তেমন কিছু বলার নাই। আমার পড়ার স্টাইলটা আপনারা জানেন, একটু কষ্ট হবে যদিও বা। গতবার পরীক্ষা দিয়েছিলেন না? জি জি। কটা আসছে পাস? তিনটা দিয়েছিলাম, তিনটাই ওকে। আরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমিজান ভাই, খাবার টাবার জি খেয়েন। জি, থ্যাংক ইউ সো হ্যাঁ। মাচ। হ্যাঁ স্যার, জি খাবার জি। দাবার কেবল খাওয়ানো স্যার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি আর কি। হ্যাঁ, কোচিং তো জয়েন করছে। জি আমরা আজকে ক্লাস শুরু করি। আমরা, যদি আমাকে আমার কথা শোনা না যায় বলেন আমাকে, হ্যাঁ। তো আমরা আমাদের যে শিওর। মানিটারি ফিনান্সিয়াল সিস্টেমের যে ক্লাসটা আছে, সেখানে আমাদের 100 মার্কের পরীক্ষা হয় এবং 45 মার্কের পাস। তো সেখানে যে 7টা চ্যাপ্টার আছে, আমরা প্রথম যে চ্যাপ্টার গুলো থাকে, আমি একটু সবার জন্য সবার উদ্দেশ্যে বলি। যারা পুরনো কয়েকজন থাকলে তাদের আলাদা, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে এখানে যে 7টা চ্যাপ্টার আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই কাভার দেওয়ার চেষ্টা করবো। বিকজ অফ আমরা চাই যে এখানে যে 10টা প্রশ্ন আসে, 10টা প্রশ্ন থেকে আমরা মিনিমাম 5টা প্রশ্ন তো আমাদের কমন আসবেই, আমরা যেন 6 থেকে 7টা প্রশ্ন কমন পাই। তো এই জন্য আমার ইচ্ছা যে আমি সবগুলো চ্যাপ্টারই ফুল কাভার দিব, এবং বিগত সালের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো থেকে রিলেট করব যে কিভাবে কোশ্চেন গুলো আসে এবং আমাদের কোনো জায়গায় কোনো গ্যাপ আছে কিনা। তো আমরা চেষ্টা করবো পরীক্ষা হলে 100%ই কমন পাবো ইনশাল্লাহ। হয়তো 5-10 মার্ক ছুটে যেতে পারে, কিন্তু 90 মার্কও যদি আমরা কমন পাই, তাহলে 10 মার্ক কোনো ফ্যাক্টর না। কি বলেন আপনারা? আচ্ছা। জি, শিওর। তো জি স্যার, আমরা জি স্যার। যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারের প্রত্যেকটা মডুল ধরে ধরে পড়ার চেষ্টা করব যে কি কি আছে। তো প্রথম যে মডুলটা আছে, মডুলটার এই সিনopসিস গুলো মনে হয় আপনারা পেয়ে গেছেন। মিজান ভাই বোধহয় আপনাদেরকে দিয়েছে। আর না স্যার, আহ, ফাইনাল স্যার। পাবেন, ইনশাল্লাহ পাবেন।
সিনপসিস গুলো পাবেন। গ্রুপে দেওয়া এবং হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে, গ্রুপ থেকে নিয়ে নিন। আর আচ্ছা, যদি না গ্রুপের পেয়ে মধ্যে থাকেন দিয়ে আগে দেওয়া করে হচ্ছে, আমাকে আর হচ্ছে connect করবেন। আপনারা এই সিনপসিস গুলার পাবেন, এবং সাথে সাথে মিজান ভাই আগামী সপ্তাহে আমি দেখলাম গ্রুপে লিখছে যে আগামী সপ্তাহে আপনাদের জন্য সাবজেক্ট ওয়াইজ গ্রুপ করে দিবে। তো সাবজেক্ট ওয়াইজ যখন গ্রুপ যাবে তখন মিজান ভাইও দিবে, চেষ্টা করবো আমিও দিয়ে দেওয়ার জন্য। আর ওই সাবজেক্ট ওয়াইজ গ্রুপ করার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা সাবজেক্ট ওয়াইজ গ্রুপে আমি প্রত্যেকটা ক্লাস শেষে একটা করে অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্ট গুলা ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন। কারণ হচ্ছে আপনারা আসলে ক্লাসে কি বুঝলেন আর আমি পরীক্ষায় কি ধরনের প্রশ্নের প্যাটার্ন আসে সেই প্যাটার্ন ধরে আপনাদেরকে আমি আসলে এক্সারসাইজ গুলো দিব। তো সেই এক্সারসাইজ গুলো আপনারা ওটা যদি গ্রুপে পাঠান তখন আমি বুঝবো আসলে আপনাদের অগ্রগতি কতটুকু। তো ওইটা বেস করে আবার আপনাদেরকে পরবর্তী ক্লাসের আগে 10 মিনিট আপনাদের সাথে বা 5 মিনিট যতটুকু সময় আমি পারি ততটুকু আপনার সাথে ডিসকাশন করবো যে আসলে এই জায়গায় ভুল আছে, এই জায়গাটায় সমস্যা আছে। তো এইখানে এই কারেকশনটা করতে হবে। তো আমরা চেষ্টা করব একেবারে চিন্তা করতে হবে যে এখন ব্যাংকার না, এখন চিন্তা করতে হবে স্টুডেন্ট, একেবারে ফুলফিল স্টুডেন্টশিপ হিসেবে চিন্তা করে পড়াশোনা করতে হবে। কারণ এই সাবজেক্টটা যত দিন যাবে ততদিন কিন্তু কঠিন প্রশ্ন হবে। আপনি প্রথমে যখন এটা চালু হয়েছিল ম্যান্ডেটরি তখন কিন্তু যে প্রশ্ন হয়েছিল এবং লাস্টবার যে প্রশ্নগুলো হয়েছে 97 এবং 98-তে, এই প্রশ্ন কিন্তু অনেক কঠিন। এবং এটা ওই 3-4 জন বসে অনেক সময় অ্যান্সার করা যায় না। যে 3-4 জনকে যদি বলে দেওয়া হয় যে গুগল থেকে আপনার অ্যান্সার করে নিয়ে আসেন, বিভিন্ন বই ঘাটাঘাটি করে নিয়ে আসেন, আপনারা পারবেন না যদি আপনাদেরকে না বুঝাই দেওয়া হয়। বিশেষ করে প্রথম যে কোশ্চেন আছে সেটা যে ম্যাথ আসে, এবং দ্বিতীয় যে কোশ্চেনটা গতবার আসছে 97-তে, সেই প্রশ্নগুলোর তো অ্যান্সার আমার মনে হয় না খুব সহজে পারা সম্ভব যদি এই সাবজেক্টগুলো সম্পর্কে খুব ডিপলি নলেজ না থাকে। তো এই জন্য আর একটা কথা সেটা হচ্ছে যে বাজার থেকে কোনো রকম কোনো বই কিনবেন না। দয়া করে বাজার থেকে কোনো রকম কোনো বই এবং ইনস্টিটিউট যে গাইডলাইন যে দিচ্ছে, ইনস্টিটিউটের ভিতরে যে গাইডলাইন আছে, ওই গাইডলাইন দেখে পড়ার কোনো দরকার নেই। এইখানে এবিসিএল এ আসছেন, আমি এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোট দিব, এবং এই নোট নোট থেকে ইনশাল্লাহ 90 থেকে 95% কমন পাবেন। এখন ব্যাপার হচ্ছে যে আপনি হয়তো প্রশ্নের ধরন বুঝতে পারবেন না। এখন প্রশ্নের ধরন বোঝার জন্য কিন্তু একটা রিপিট ক্লাস আমি নিব। হুম, যদিও এখানে 9টা করে ক্লাস আমি নিব। 9টা ক্লাস হচ্ছে আপনাদের শিডিউল ক্লাস, যে 9টা ক্লাস আপনার শিডিউল ক্লাস থাকবে। একটা ক্লাস একটা ক্লাস আমি রিপিট ক্লাস নিব, সেটা একদম ফুল কোর্সের জন্য রিপিট ক্লাস নিব, এবং সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করবো, যে এই চ্যাপ্টার ওয়াইজ এই ধরনের কোশ্চেন আসতে পারে, এইভাবে অ্যান্সার করতে হবে, এবং এই পড়া থেকে এই ধরনের কোশ্চেন হতে পারে। সেইগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এখন কথা হচ্ছে আপনি 9টা ক্লাসের ভিতরে 5টায় থাকলেন, বাকি 4টায় থাকলেন না, তখন কিন্তু রিপিট ক্লাস এসে কিছু ধরতে পারবেন না। একটু কষ্ট হবে আমি জানি, আপনিও ব্যাংকার আমিও ব্যাংকার, সবারই কষ্ট হবে। তারপরও আপনার সময় একটু বের করতে হবে। হুম। তো আমার পরিচয় আমি মনে হয় প্রথম দিনই দিয়েছিলাম, তারপর একটু ছোট করে বলি। আমি মোহাম্মদ ওয়ারিসুর রহমান, যমুনা ব্যাংকে আছি। আমি এবিসিএল এর সাথে আছি। আমি একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি। এছাড়া আমি একজন অ্যাডজাস্ট্যান্ট লেকচারার আইস ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি বাংলাদেশের। এখানে আমি ব্যাংকিং এবং ইকোনমিক্স এই দুটো সাবজেক্ট পড়াই। ওখানকার বেশ অনেকদিন ধরে আমি ওখানে লেকচারার, মোটামুটি পার্মানেন্ট লেকচারই বলা যায় ওখানে, অ্যাডজাস্ট্যান্ট ফ্যাকাল্টি। তো এছাড়া আমি সিপি তে ক্লাস নিই, সেন্টার অফ পিপল এনভায়রনমেন্ট। মাঝে মাঝে ওখানে আমি একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে আহ, আছি, এবং বিভিন্ন রকম বাজেট নিয়ে কাজ করি। এবং ওখানে আমি বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাস নিই, যেমন রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ, এগুলোর উপরে বেশ কিছু ক্লাস আমি ওখানে নিই। এছাড়া আমি আমাদের যমুনা ব্যাংকের প্যানেল ট্রেনার, আমি আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের প্যানেল ট্রেনার। তো আমি মাঝে মাঝে কেয়ার এবং সেভ দ্য চিলড্রেনের টুকটাক গেস্ট টিচার হিসেবে যাই বা সিপি এর মাধ্যমে। তো এই আর কি। আহ, সবসময় আমরাও কিন্তু অনেক বিজি থাকি, আমরা ব্যাংকার, যদিও বা এর মধ্যে কিন্তু সময় বের করে আপনাদের সাথে কিন্তু চেষ্টা করি যে আপনাদের বাচ্চাদের মতো করে পড়ানোর চেষ্টা করি। একেবারে আপনারা যে আহ, বয়স হয়ে গেছে এটা বুঝি, সেজন্য আপনাদেরকে কেমন ভাবে ট্রিট করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তো আমি চেষ্টা করবো আমার তরফ থেকে 100% দেওয়ার। আপনাদের তরফ থেকে যদি আমি 50%ও পাই, তাহলে আমি আশা করবো যে আপনারা পাশ করবেন সবাই। এবং পাশ করলে আমার খুব ভালো লাগে যখন আপনার ফোন দেন, এখানে অনেক সিনিয়র পিপল আছে, আমাকে যখন ফোন দেয় যে স্যার হ্যাঁ পাশ করছি, আমার খুব ভালো লাগে। কিন্তু আমি কিন্তু আসলে অনেক বিজি, এখনো আমি দেশের বাইরে আছি। তারপরে কিন্তু আমি বলছি যে যেহেতু ক্লাস শিডিউল দেওয়া হয়েছে, মিজান ম্যাম কালকে রাত্রে বললো, তো আমি বললাম হ্যাঁ অবশ্যই ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। এবং ক্লাস কিন্তু খুব দ্রুত শেষ করে দেবো আমরা আমরা হয়তো অক্টোবরের মাঝামাঝি
টাইমে আপনাদের ক্লাস শেষ করে দিব। এর পরবর্তীতে যে ভাববেন না যে নভেম্বরে পরীক্ষা, অক্টোবরে সারা ক্লাস শেষ করে দিচ্ছে, এটা তো ওয়ারিড হওয়ার কিছু নেই। আমি 9টা ক্লাস শিডিউলের পরবর্তীতেও যদি আপনাদের প্রয়োজন পড়ে একটা ক্লাস আমি ফ্রি নিব, এবং যদি প্রয়োজন পড়ে আরো যদি কোনো ক্লাস ফ্রি নেওয়ার দরকার পড়ে সেটা আমি নিয়ে নিব। কিন্তু আসলে আমাদের তরফ থেকে, এবিসিএল এর তরফ থেকে কোনো ঘাটতি থাকবে না। আপনাদের তরফ থেকে যেটা সাপোর্ট দেওয়া দরকার সেটা সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আজকে ক্লাস শুরু করছি। স্যার একটা রিকোয়েস্ট স্যার, এটা মিজান ভাইয়ের প্রতি। সেটা হলো, আমরা আগের বার আসলে কে সেশনে কে যখন কথা ক্লাস বলছেন করেছিলাম, এটা আসলে আমি আহ, বুঝতে পারি না। হ্যাঁ বলেন। আমি সাইফুল ভাই, সাইফুল হ্যাঁ। ক্লাস বলতেছি। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, আগে আমরা ওই ইয়েগুলো, সিনাপসিস গুলো 1 বা 2 দিন আগে পেয়ে যেতাম, যেটা আমরা হ্যাঁ। ইজিলি ওই অফিস থেকে প্রিন্ট ইন করে নিয়ে আসতাম। তো হুম ওটা হুম। যাতে, এটা তো প্রথম ক্লাস, সেইভাবে হয়তো বা ইয়ে হয়নি। এখন থেকে একটু কাইন্ডলি এই ব্যাপারটা মিজান ভাই খেয়াল রাখবেন। হ্যাঁ, মিজান ভাই আসলে খেয়াল রাখতো। আসলে আমি সিনopসিস দিতে পারিনি। আমি ও গতকালকে আচ্ছা রাত আচ্ছা আচ্ছা 12টার দিকে আচ্ছা সিনopসিস দিয়েছি আর কি। হ্যাঁ, উনি আচ্ছা আসলে আচ্ছা। আহ, উনি আর সিনopসিস আরেক দিতে চেয়েছিল যে আচ্ছা আগের সিনopসিস দিতে চেয়েছিল। আমি বললাম, না, কিছু চেঞ্জ করবো আমি, এই জন্য উনি আচ্ছা সিনopসিস দেয় নেই আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ওকে। আর আরেকটা রিকোয়েস্ট ছিল, সেটা অলরেডি আপনি বলেছেন, যেটা যে সাবজেক্ট ওয়াইজ যে গ্রুপটা করা, ওইটা হলে একটু ভালো হয়। সেটা নেক্সট উইকে আশা করি হয়ে যাবে। নেক্সট উইক ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। হ্যাঁ। জি জি। আর থ্যাংক ব্যাপার ইউ হচ্ছে স্যার। যে আপনি কি নারায়ণগঞ্জে আছেন? না, আমি আমার বাসা ঢাকাতে। ঢাকাতে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইয়াকুব স্যার ভাই আমরা কি বলেন। এটা বাংলা ভার্সনটা পাবো না? স্যার বুঝিনি আমরা কি ইয়াকুব এটা ভাই। বাংলা ভার্সনটা পাবো না স্যার? বাংলা এটা তো ভাষণটা ইংলিশ মিজান ভাই, ভার্সন, বাংলা ভার্সনটা পাবো। আপনাদের সাথে মিজান ভাইয়ের সাথে ডিসকাস করেন। উনি হয়তো আচ্ছা বাংলা স্যার, ভাষণ জি দিতে স্যার। পারবে। কিন্তু আমার ইচ্ছা এবং আমি চাই সবসময় ইংলিশ ভার্সনে লেখার জন্য, কারণ ইংলিশে আপনি যদি 5টা লাইনও লেখেন, বাংলা আপনার 15টা লাইন লেখা লাগবে। এক্স্যাক্টলি এবং এক্স্যাক্টলি। এবং এখন পর্যন্ত বাংলায় যারা বেশি যারা লিখতে হয়। এবং এখন পর্যন্ত যারা যারা পরীক্ষা দিয়েছে এখান থেকে, এবিসিএল তো আমি বেশ কয়েকটা ক্লাস নিচ্ছি। তো ওদের সবার সাথে যারা খুব ভালো রেজাল্ট করছে, এদের সবাইকে দেখছি আমি যে ইংলিশে লিখেই ভালো করছে বেশি। এবং আমি আপনাদের আচ্ছা ইয়াকুব ভাই, আপনি একটু দেখেন, আপনি পড়াশোনা করেন, আপনি এখানে দেখেন, যদি আপনার বাংলা লাগে তাহলে বাংলা পাবেন। কিন্তু আমার মনে হয় আপনার বাংলা দরকার হবে না। যেভাবে পড়াই, একটা ক্লাস আচ্ছা বা দুটো ক্লাস করেন, জি স্যার। করার পর আপনার মনে হয় না আর বাংলা দরকার হবে। আচ্ছা স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, হ্যাঁ, আমি ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, চ্যাপ্টার ওয়াইজে আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে চ্যাপ্টারে কি থাকে এটা বোঝার। যে মডিউল এ তে দেখেন এখানে চ্যাপ্টারে কি আছে। এখানে আছে মানি নিয়ে আমাদের পড়াশোনা। মানির কি আছে? কনসেপ্ট এন্ড ফাংশন অফ মানি, কাইন্ডস অফ মানি, ডিমান্ড ফর মানি, মেজার অফ মানি সাপ্লাই, ন্যারো মানি, ব্রড মানি, কনস্টিটিউট অফ মানিটারি সিস্টেম, সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক, কিরেশন অফ মানি বাই সেন্ট্রাল ব্যাংক। অর্থাৎ এই যে মডিউলটা আছে, এই মডিউল থেকে কিন্তু প্রত্যেকবার একটা, এই মডিউলের থেকে প্রত্যেকবারই অদ্যাবধি যতগুলা কোশ্চেন হয়েছে, একটা কোশ্চেন হয়েছে। মানে আপনি 10 মার্কের একটা, 20 মার্কের একটা কোশ্চেন সেট পাওয়া গেছে এই চ্যাপ্টার থেকে। সুতরাং আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবো। এই চ্যাপ্টারটা খুবই সোজা। যাই হোক, আমি পড়ানোর চেষ্টা করছি। আপনি যখন পড়বেন তখন, আজকে হয়তো আপনারা সিনোপসিসটা আগে পাননি, কিন্তু পরবর্তী দিনে যখন সিনোপসিস আগে পেয়ে যাবেন, সিনোপসিসটা হাতে নেবেন এবং যে জায়গায় আমি পড়ার কথা মানে রিপিট করি সেই জায়গাগুলো দাগ দিয়ে নেবেন। তাহলে আপনাদের জন্য পড়তে সুবিধা হবে। বিশেষ করে ইয়াকুব ভাই, যে আপনি বলছিলেন একটু আগে, আপনি জি স্যার। ওই যে জিনিসগুলো আমি পড়তে বলবো, জাস্ট ওই জিনিসগুলো দাগ দিয়ে নেবেন। এত জিনিস পড়ার দরকার নাই। এটা হচ্ছে যে আচ্ছা স্যার। বোঝানোর জন্য দেওয়া হয়েছে। কিন্তু যে জায়গাগুলো আমি ইম্পর্টেন্ট বলবো, ওই যে দাগ দিয়ে নেবেন। আচ্ছা স্যার, জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তো আমাদের মানি কি জিনিস? হ্যাঁ, তো মানি যদি আমরা একটা লাইন ধরে পড়ার চেষ্টা করি, যে মানিটা আমরা সবাই জানি টাকা, কিন্তু টাকার সংজ্ঞা বলতে গেলে হয়তো অনেকে জানি না। তো মানির জন্য একটা সংজ্ঞা যদি আমরা পড়ে থাকি, এই যে যে জিনিসটা বর্ড লাইন করে দেওয়া আছে, একটা লাইন বর্ড লাইন করে দেওয়া আছে যে মানি কি। এখানে দেখেন 3টা ফাংশন আছে, 3টা জিনিস বলা আছে। মানি ইজ অ্যান ইকোনমিক ইউনিট। এটা একটা ইকোনমিক ইউনিট, অর্থাৎ অর্থনৈতিক ইউনিট, যেটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে আর ব্যবহৃত হয়, আর আপনি কি বিনিময়ের মাধ্যম এটা হিসেবে কি ব্যবহৃত হয়। এবং বিনিময়ের মাধ্যম হিসেবে কোথায় ব্যবহৃত হয়? একটা অর্থনীতির ট্রানজাকশনাল পারপাস, যে কোনো একটা ট্রানজাকশনাল পারপাস। সে ফর এক্সাম্পল, যে আমার হাতে ধরেন একটা মোবাইল আছে। হ্যাঁ, তো এখন এই মোবাইলটা, এর আগে কি ছিল? যখন অর্থ ছিল না, টাকা ব্যবহার ছিল না, তখন কি ছিল? বাটার সিস্টেম ছিল। তো বাটার সিস্টেম থাকার কারণে, বাটার সিস্টেমে তো আপনার অনেকে নাম শুনে থাকবেন, যে পণ্য বিনিময়।
পণ্য বিনিময় ছিল। তো পণ্য বিনিময়তে কি ছিল? পণ্য বিনিময়তে আপনি আমরা অনেকে এটা শুনেছি, ছোটবেলা থেকে পড়াশোনা যখন করছি তখন অনেকে শুনছি যে কি কি ছিল। ছিল এরকম যে ধরেন আমার একটা ছাগল দরকার, কেউ একটা গরু দরকার। তো সে কি করছে, যার ছাগল দরকার সে কি করছে, সে গরুওয়ালার সাথে বিনিময় করছে যে ঠিক আছে ভাই, আপনার গরুটা দেন, আমার ছাগলটা নেন। তো বা আপনার ছাগলটা দেন, আমি গরুটা নিয়ে যান। এখন গরুর সাথে ছাগলের বিনিময় যদি করা হয় তাহলে কি আসলে একই রকম হবে? এর দাম ভিন্ন, এর সাইজ ভিন্ন, এর আকার ভিন্ন। সুতরাং এই কারণে কি হয়েছে, এরকম বিভিন্ন কারণে দেখা যাচ্ছে কেউ চাল দরকার, তো কেউ হয়তো গম দরকার, কেউ হয়তো মুরগি দরকার, হ্যাঁ এরকম। এই যে পণ্য বিনিময় করতে দেখা গেছে কি অসমতা দেখা গেছে, যে সামঞ্জস্যতা ছিল না। এই কারণে মূলত এই অর্থনীতিতে আপনার টাকার বিষয়টা আসে। এই টাকার বিষয় যখন আসে তাহলে বেসিক্যালি কি জন্য আসে? বেসিক্যালি আসে হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে, যে কোনো পণ্যের বিনিময়ের মাধ্যম হিসেবে এটা মূলত আসে। তাহলে মানে কি জিনিস? মানে হচ্ছে একটা ইকোনমিক ইউনিট, তার ফাংশনটা কি? মিডিয়াম অফ এক্সচেঞ্জ ফর ট্রানজাকশন পারপাস ইন অ্যান ইকোনমি। শুধু এই লাইনটা, হ্যাঁ, শুধু যদি আমরা এই লাইনটা পড়ি তাহলে কিন্তু অর্থনীতির সংজ্ঞা হয়ে গেল। এখন এই লাইনটা যদি আমি বুঝি তাহলে কিন্তু এখান থেকে তিনটা জিনিস চলে আসবে, তিনটা ফাংশন চলে আসবে। যদি আমি পরীক্ষায় ফাংশন অফ মানি আসে তাহলে দেখেন কি বললাম, মানির কি মানি হচ্ছে একটা হচ্ছে ইকোনমিক ইউনিট। তাহলে কি এটা আপনার কোনো দ্রব্যের কত দাম হওয়া উচিত সেটা এই অর্থটা ঠিক করে, অর্থের ভ্যালুটা ঠিক করে। এটা একটা বলে দেয় যে হ্যাঁ আমার এই মোবাইলের দামটা 10,000 টাকা হওয়া উচিত, এটা 15,000 টাকা হওয়া উচিত, এটা 20,000 টাকা হওয়া উচিত। তাহলে এটা ইকোনমিক ইউনিট হিসেবে কাজ করছে। দেন এটা কি বিনিময়ের মাধ্যমে সে কাছে আমি মোবাইলটা নিয়ে আসতে পারছি আমার কাছে। এবং এটা কি হচ্ছে, এক অর্থনীতি এক এক স্থান থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। ইন্ডিয়ায় তৈরি হচ্ছে বা জাপানে তৈরি হচ্ছে, এটা বাংলাদেশে চলে আসতেছে। বাংলাদেশে তৈরি হচ্ছে, এটা জাপানে চলে যাচ্ছে। ট্রানজিশনাল পারপাস হিসেবে এক এক অর্থনীতি থেকে আরেক অর্থনীতি চলে যাচ্ছে। তাহলে কি আমি একটা সংখ্যা থেকে কিন্তু এর ফাংশনটাও পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি? তিনটা জিনিস পেয়ে যাচ্ছি। একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতেছে। একটা কি করতেছে, ইউনিট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ এটা কত ভ্যালু হওয়া উচিত সেটার সম্পর্কে জানা যাচ্ছে। তাহলে ফাংশন অফ মানি যদি আমাদের পরীক্ষা আসে তাহলে কি কি জানা যাচ্ছে? মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম। আর একটা কি? ইউনিট অফ অ্যাকাউন্ট। থার্ডটা কি হতে পারে? স্টোর অফ ভ্যালু। অর্থাৎ আপনি মানিতে কি, আপনি দেখা যাচ্ছে যে আপনি যে আপনার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা কি আপনি সহজে একটা জায়গায় নিয়ে যেতে পারেন না। ধরেন আপনি মানি ব্যাগের ভিতরে ধরেন আপনি 1,000 টাকা নিয়ে যেতে পারতেছেন। আপনি আপনি কি ইচ্ছা করলে আপনি ধরেন যখন টাকা ছিল না তখন পণ্য ছিল, আপনি ধরেন এই 1,000 টাকার সমপরিমাণ পণ্য, ধরেন আপনার চাল নিতে বলা হলো, তো 10 কেজি চাল নিয়ে যাওয়া সোজা নাকি 1,000 টাকা বহন করে নিয়ে যাওয়া সোজা? তো এইটার স্টোর অফ ভ্যালুটা খুব সোজা। লিকুইডিটি মেজার হিসেবে খুব দ্রুত গুডস এন্ড সার্ভিস বাই করার ক্ষেত্রে লিকুইডিটি মেজার অর্থাৎ তারল্যতার ক্ষেত্রে খুব সহজভাবে কাজটা সম্পন্ন করা যায়। আরেকটা কি? স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। অর্থাৎ আপনি আজকে কিনলেন, কালকে পেমেন্ট করতে পারবেন। দেখেন মানিটা এমন হয়ে গেছে যে আমরা আজকে কিনে কালকে পেমেন্ট করার মতো সুযোগও আমাদের হাতে আছে। যেমন কি আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আমরা এখন কি আমরা ইচ্ছা করলে কিন্তু আমি আমি যেমন বাইরে আসছি, আমি কি করছি, আমার ডলার গুলো কি করছি, আমি কার্ডেও নিয়ে আসছি, আমি এখানে কার্ড ইউজ করছি। তো এটা কি আমি এখন কি, এটা স্ট্যান্ডার্ড ডেফার্ড পেমেন্ট, আমি এখন হয়তো এখানে ইউজ করতেছি, দেশে যে আমি টাকা পেমেন্ট করবো। তাহলে মানিটা একটা স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট হিসেবেও কাজ করছে, তাই না? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আমরা আমরা অনেক সময় কি টাকা অ্যাকাউন্টে রেখে ডেবিট কার্ড ইউজ করতেছি। আমরা আমাদের ক্রেডিট কার্ডটা কি করতেছি, আমরা ক্রেডিট কার্ডে কি আমরা এখন ইউজ করতেছি, পরে টাকা দিচ্ছি। তাহলে স্ট্যান্ডার্ড ডেফার্ড পেমেন্ট হিসেবেও মানিকে ব্যবহার করা যায়। এই যে চারটা ফাংশন বললাম, কেউ কোনো সমস্যা আছে? আমার কথা শোনা যাচ্ছে সাইবুল ভাই? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা। এরপরে ধরেন পরীক্ষায় এই মানি কাকে বলে, মানির ফাংশন কাকে বলে, এইটা ছাড়াও পরীক্ষায় আরো কয়েকভাবে আসতে পারে মানির মানির বিষয়টা সম্পর্কে। যেমন কি কিভাবে আসতে পারে? যেমন মানির কোয়ালিটি আসতে পারে পরীক্ষায়, যে কোয়ালিটিস অফ মানি, ডিসকাস দ্য কোয়ালিটিস অফ মানি বা এক্সপ্লেন দ্য কোয়ালিটিস অফ মানি। মানির ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে, ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিস আসতে পারে। হ্যাঁ এটা অর হবে, হ্যাঁ অফ না, এটা অর হবে। তো কোয়ালিটিস আসতে পারে, ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে, প্রপার্টিস আসতে পারে, অথবা অ্যাট্রিবিউটস আসতে পারে, গুণাবলী। হ্যাঁ, তো মানের বিভিন্ন বৈশিষ্ট্য, মানের গুণাবলী। হ্যাঁ, তো মানের এই বিষয়গুলো এইভাবে এখানে চারটা কোশ্চেন আছে কিন্তু। একটা কোয়ালিটিস আসতে পারে,
একটা ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে, একটা প্রপার্টিস আসতে পারে, একটা অ্যাট্রিবিউটস আসতে পারে, অর্থাৎ গুণাবলী নামেও আসতে পারে। তাহলে মানির যদি এই চারটা কোশ্চেন কিন্তু এই অ্যান্সার হবে এই একই। এই চারটা কোশ্চেনের অ্যান্সার একই হবে, কি হবে? একসেপ্টেবিলিটি। তো মানির গুণাবলী মানে একসেপ্টেবিলিটি মানে সবার কাছে গ্রহণযোগ্য। এখন কারণ সবার কাছে গ্রহণযোগ্য কি, এটার মিডিয়াম এক্সচেঞ্জ হিসেবে ইউজ হয়, এটা একটা ইকোনমিক ইউনিট হিসেবে ইউজ হয়, এটার স্টোর অফ ভ্যালু আছে। হ্যাঁ, তো এটা সবার কাছে অ্যাকসেপ্টেবল। এটা ডিউরেবিলিটি, হ্যাঁ, এটা আপনার দীর্ঘস্থায়ী একটা ব্যাপার। এটা ডিভাইজিবিলিটি, এটাকে ভাগ করা যায়। এটা স্টেবিলিটি, হ্যাঁ, এটা স্থায়িত্ব তো আছে। এটা রিলেটিভ স্কারসিটি, এটা কিন্তু অ্যাভেলেবেল, ইচ্ছা করলে যে কেউ তৈরি করে বাজারে ছেড়ে দিতে পারে না। হ্যাঁ, তো পোর্টাবিলিটি, এটা সহজে স্থানান্তর করা যায়। তো এই যে ছয়টা বৈশিষ্ট্য আছে, এটা যদি পরীক্ষায় মানে এক্সপ্লেন নামে বা মানে এক্সপ্লেন দ্য কোয়ালিটিস অফ মানি, এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মানি, এক্সপ্লেন দ্য প্রপার্টিস অফ মানি, এক্সপ্লেন দ্য অ্যাট্রিবিউটস অফ মানি, অথবা ধরেন আপনার পরীক্ষায় আপনার ফাংশন গুলো মনে নেই। সে ফর এক্সাম্পল আপনার ফাংশন গুলো মনে নেই যে মানে ফাংশন গুলো কি ছিল যেন পড়ছিলাম, মিডিয়াম এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট, তারপরে স্টোর অফ ভ্যালু, স্টোর ডেফার্ড পেমেন্ট, এগুলো মনে নেই সে ফর এক্সাম্পল। তো আপনার ফাংশন অফ মানি আসলো, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ছয়টা পয়েন্ট লিখে দিতে পারেন। অথবা আপনার হাতে অ্যাভেলেবল সময় আছে, আপনি ওই চারটা লিখলেন, সাথে ছটা অ্যাড করে দিতে পারেন। কিন্তু ওই চারটা মানে থাকলে খুব ভালো, মানে ওইটাতে আপনি হয়তো পাঁচের মধ্যে মিনিমাম চার পাবেন ওই চারটা লিখলে, আর এইগুলো লিখলে হয়তো পাঁচের মধ্যে দুই তিন পাবেন। তো এটার মানে আপনাকে বলে দেওয়া হলো যে আসলে যদি কোনো কারণে ভুলে যান, তো আমার মনে হয় না এটা ভুলে যাওয়ার মতো কোনো বিষয়। যদি সংজ্ঞাটা পড়ি আমরা, তাহলে আমরা ওইখানে তিনটা ফাংশন পেয়ে যাচ্ছি, সাথে একটা স্ট্যান্ডার্ড ডেফার্ড পেমেন্ট অ্যাড করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখানে মোট কোশ্চেন হয়ে গেল। আমরা এখন কি পড়লাম? মানি কাকে বলে, মানির ফাংশন কাকে বলে, মানির কোয়ালিটিস কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স কাকে বলে, প্রপার্টিস কাকে বলে, অ্যাট্রিবিউটস কাকে বলে। তাহলে এখানে কি অ্যাকসেপ্টেবিলিটি, ডিউরেবিলিটি, ডিভাইজিবিলিটি, স্টেবিলিটি, রিলেটিভ স্কারসিটি, পোর্টেবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি এবং এই যে ছয়টা পয়েন্ট আমি বললাম, অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য। এটা ডিউরেবিলিটি মানে কি, এটা আপনার স্থায়িত্ব বেশি। ডিভাইজিবিলিটি, এটা ইচ্ছা করলে ভাঙা যায়। স্টেবিলিটি, এটা স্থায়িত্ব বেশি। রিলেটিভ স্কারসিটি, স্বল্পতা, এটা ইচ্ছা করলে তৈরি করা যায় না। পোর্টেবিলিটি, এটা বিভিন্ন আইন কানুন আছে, বিভিন্ন লস রেগুলেশন ফলো করতে হয়। তো এইটা যদি কখনো বলে যে ডিসকাস, মানে আপনার 10 মার্কের যদি কোনো কোশ্চেন আসে, তখন কিন্তু এইটার এগেনস্টে একটা একটা করে লাইন আপনাকে লেখা লাগবে। তখন কিন্তু এটার এগেনস্টে আপনাকে একটা একটা করে লাইন অ্যাড করা লাগবে। হ্যাঁ, তো সে লাইনগুলো কি অ্যাড করা লাগবে, তখন একটু ব্যাখ্যা দেওয়া লাগতে পারে। হ্যাঁ, তো আমরা একটু যদি ব্যাখ্যার ক্ষেত্রে যাই, যদি পরীক্ষায় ব্যাখ্যা আসে, তাহলে আমি একটু সহজভাবে বুঝাই দিই, দেখবেন আপনাদের অনেক সহজ হয়ে গেছে বিষয়টা। আপনি ডিউরেবিলিটি বিষয়টা যদি আমরা বলি, যে অ্যাকসেপ্টেবিলিটি সবাই বুঝতে পারছেন যে সবার কাছে অ্যাকসেপ্টেবল। এখন এই যে বাকি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এটা কেন অ্যাকসেপ্টেবল? কারণ এটা হচ্ছে এটা ইউনিট অফ অ্যাকাউন্ট আছে, এটা বিনিয়োগের মাধ্যমে সে ইউজ করা যায়। এটা স্ট্যান্ডার্ড ডিপার্টমেন্ট, অনেক সময় পরীক্ষা আসতে পারে হোয়াই মানি ইজ অ্যাকসেপ্টেবল ফর অল। তখন কিন্তু আপনাকে ওই ফাংশন গুলো এখানে লিখে দিতে হবে। আর ডিউরেবিলিটি, ডিভাইজিবিলিটি, স্টেবিলিটি, রিলেটিভ স্কারসিটি, পোর্টেবিলিটি, এই প্রত্যেকটা জিনিসের আমি একটু ছোট করে, এখন আপনার যদি ব্যাখ্যা আসে, ডিসকাস আসে, তাহলে একটু বুঝাই বলি। যেমন ধরেন আমরা একটা গরু এবং যদি টাকার কথা, দুইটার এক্সপ্লেনেশন যদি নিয়ে আসি। হুম তো দেখেন, আপনি এই যে গরুটা, গরুটা কি আসলে আপনি ইচ্ছা করলে এটা ডিউরেবল? সাইফুল ভাই বলেন, সাইফুল ভাই, জি না, ডিউরেবল না। কেন ডিউরেবল না? গরু গরুর একটা লাইফ সাইকেল আছে। একটা লাইফ সাইকেল আছে, ভেরি গুড। তো এখন ধরেন, টাকার টাকার লাইফ সাইকেল। এখন কারণ কি, গরুটা হচ্ছে আপনি একটা, ও নির্দিষ্ট যে কোনো সময় ও সিক হয়ে যেতে পারে, ওর মৃত্যুর সম্ভাবনা আছে। কিন্তু টাকার তো এরকম কোনো সম্ভাবনা নাই, তাই না? গরুর একটা হেলথের বিষয় আছে, যেটা একটু আগে সাইফুল ভাই বললেন। এ ধরনের গরুর একটা হেলথের বিষয় আছে। তো গরু যে কোনো সময় মরে যেতে পারে, সিকনেস হতে পারে। কিন্তু টাকার কিন্তু এরকম কোনো বিষয় নেই। তাহলে টাকা কিন্তু টেকসই, ডিউরেবল। হ্যাঁ, এবার পোর্টাবিলিটি, ধরেন আমাকে বললো যে ঠিক আছে ভাই, আপনি 1 লক্ষ গরু নিয়ে আসেন, আর আমাকে বললো যে আপনি 1 লক্ষ টাকা নিয়ে আসেন, বা 1 লক্ষ গরুর সমপরিমাণ টাকা নিয়ে আসেন।
তাহলে 1 লক্ষ গরু সমপরিমাণ টাকা নেওয়া সহজ হবে না 1 লক্ষ গরু নেওয়া সহজ হবে? অবশ্যই 1 লক্ষ গরু সমপরিমাণ টাকা নেওয়া সম্ভব হবে, মানে সহজ হবে। তো এই জন্য পোর্টাবিলিটি, এভাবে ছোট ছোট করে যদি ব্যাখ্যা দিই, ডিভাইজিবিলিটি। একটা গরুকে কি ইচ্ছা করলে ভাগ ভাগ করে আপনি নিতে পারবেন? গরুর ধরেন জীবিত থাকবে, ভাগ ভাগ করতে গেলে সে জীবিত থাকবে না। কিন্তু আপনি যদি আমি বলি যে $100 আপনি ভাগ ভাগ করেন, বা 1000 টাকাকে ভাগ ভাগ করেন, বা 5 টাকাকে আপনি 5টা ভাগ করেন, পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে এটা কি ডিভাইস করা যায়, ভাগ করা যায়, ইউনিফর্মিটি। আপনি দেখেন, আপনাকে বললাম আমি যে ভাই 10টা গরু নিয়ে আসে, 10টা গরু একই রকম হতে হবে, এই একই কালার হতে হবে, একই রকম দাঁত হতে হবে, একই রকম চুল হতে হবে, একই রকম কান হইতে হবে। হ্যাঁ, সব কি একই রকম করা সম্ভব? নেভার, কখনোই সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমার কি, কিন্তু আপনি যদি টাকার সাথে যদি ক্যালকুলেশন করে দেখেন, আপনাকে বললাম আপনি ভাই 10টা 1000 টাকার নোট নিয়ে আসেন, 10 টাকা 1000 টাকার নোটই সেম হবে, তাই না? তো এরপরে দেখেন লিমিটেড সাপ্লাইয়ের কথা যদি আমরা চিন্তা করি, যে লিমিটেড সাপ্লাই, তো লিমিটেড সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা আমাকে বলা হলো যে আমাদের দেশে গভর্নমেন্ট বললো এই আমাদের কুরবানির সময় তো প্রচুর পরিমাণ গরু লাগে, তো ঠিক আছে আমরা আপনারা 1 লক্ষ গরু উৎপাদন করেন, হম, যেন আমাদের, বা 10 লক্ষ গরু উৎপাদন করেন, বা 1 কোটি গরু উৎপাদন করেন, যাতে আমাদের দেশের মানুষের কোনো গরুর অভাব না হয়। ঠিক আছে, সবাই গরু উৎপাদন শুরু করলো এবং 1 কোটি গরু উৎপাদন শুরু করলো। কিন্তু 10 কোটি 20 কোটি মানুষের পক্ষে 1 কোটি গরুর বেশি যদি বলা হয় যে 5 কোটি গরু উৎপাদন করেন, রাখতেও পারবে না, উৎপাদন করে লাভও হবে না। তো এরকম আরো সমস্যায় পড়বে, তাই না? তো এইটা দেখা যাচ্ছে যে উৎপাদন করা হয়তো সম্ভব হবে না, কিন্তু আমাকে যদি বলা হয় যে না, আমার দেশের সমস্যা, আমার রিজার্ভ রেখে ফরেন রিজার্ভের মাধ্যমে আমি যদি টাকা সাপ্লাইয়ের কথা বলা হয়, আমি কিন্তু ইচ্ছা করলে টাকা সাপ্লাই করতে পারবো, আমার যদি অ্যাভেলেবেল ফরেন রিজার্ভ রাখা সম্ভব হয়। তো এরপরে একসেপ্টেবিলিটির কথা বলছিলাম, যে এইটা যদিও আপনার গরুর একটা অন্তর্নিহিত ভ্যালু আছে, এই গরুর একটা অন্তর্নিহিত ভ্যালু থাকলেও এখন যদি গরুর যদি আপনি সে ফর এক্সাম্পল যদি বলেন যে যে সমস্ত দেশগুলা গরুর মাংস খায় না, তাদের দেশের কিন্তু এর অন্তর্নিহিত কোনো ভ্যালু নেই। কিন্তু আপনার টাকার ভ্যালু কিন্তু সব দেশেই আছে। আপনি টাকা নিয়ে যাবেন, ডলার নিয়ে যাবেন, দেখবেন সব দেশে এটার ভ্যালু পাবেন। সুতরাং অ্যাকসেপ্টেবিলিটি, ডিউরেবিলিটি, পোর্টাবিলিটি, ডিভাইজিবিলিটি, লিমিটেড সাপ্লাই, এই 6টা নিয়ে কেউ কোনো কনফিউশন? ইয়াকুব, ইয়াকুব কোনো ডাউট না আছে ভাই? স্যার, না স্যার, না স্যার। এখন কি মনে হচ্ছে যে বাংলায় পড়া ভালো না ইংলিশে পড়া ভালো, কেমন মনে হচ্ছে? স্যার ইংলিশটা বেটার। ইংলিশটা বেটার না? আচ্ছা, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো বলছি ইয়াকুব, আপনার কাজ হবে, আপনি যেহেতু ওইটা বলছিলেন, আপনার প্রথম কাজ হচ্ছে পড়ার স্টাইলটা এরকম যে এই যে মানি সংজ্ঞাটা বললাম এইটাকে শুধু পড়বেন, আর কিছু পড়বেন না। জি স্যার। ফাংশন পড়বেন হচ্ছে এই যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ বলছি, এই মিডিয়াম এক্সচেঞ্জের 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট পড়বেন, এর সাথে জি স্যার। একটা করে লাইন অ্যাড করবেন। এবং জি আমার স্যার। নোটটা যদি আপনি আরেকবার পড়েন, আমি তো যদিও আপনাদের সাথে খুব ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি নিজের মতো করে এবং আপনাদের বোঝানোর জন্য সর্বোচ্চ। তো আপনি যখন ধরেন আমার কথাটা যদি ভালো হয়, ওই রেকর্ডিংটা শুনে পরবর্তীতে অথবা এখন এই যে মিডিয়াম এক্সচেঞ্জের সাথে একটা করে লাইন যদি লিখে নিতে পারেন, যেটা আমি বাংলায় বলতেছি, এই লাইনটা যদি আপনি লিখে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার বাংলাও হয়ে যাবে, ইংলিশও হয়ে যাবে, আপনি যেটা ইংলিশ যেদিকে হয়ে যান, যাবে স্যার। যেদিকে জি যান। স্যার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে জি স্যার। ওই আর আপনার ওই মিজান ভাইয়ের জন্য ওয়েট করা থাকা লাগবে না। তো এইখানে যে লাইনটা পড়বেন সব সময়, আমি সবাইকে আগেও বলেছি, এবার যেহেতু আপনার নতুন তাদের জন্য উদ্দেশ্যে বলছি, যে সব সময় এই নোটের প্রথম লাইনটা যদি কেউ ইংলিশে লিখেন, শুধুমাত্র প্রথম লাইনটা, হ্যাঁ, আমি প্রথম লাইনটাই দিছি, প্রথম লাইনটাই অ্যান্সার কমপ্লিট। যদি কেউ এক্সট্রা কিছু লিখতে চান, দেন সেখানে এক্সাম্পল এক্সাম্পল ইউজ করবেন। এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, যেমন এই যে এক্সাম্পল থেকে শুরু করছি, এইখানে এক্সাম্পল। এক্সট্রা কিছু যদি এক্সট্রা দরকার নাই, পরীক্ষা এত সময় পাওয়া যায় না, প্রচুর প্রশ্ন লিখতে হয়, একটাতে 3টা করে প্রশ্ন থাকে, এবিসি 5টাতে 15টা প্রশ্ন লিখতে হয়, আবার এবিসির সাথেও ছোট ছোট ট্যাগ করা থাকে। হ্যাঁ, তো এত সময় আমাদের থাকে না, এই জন্য আমরা একটা করে লাইন লিখবো। যদি অ্যাভেলেবল মনে করেন হ্যাঁ আমি খুব ফাস্ট লিখতে পারি, দেন আপনি 2 এক লাইন বেশি লিখবেন। তো লেখার স্টাইলটা বোঝা গেছে কিভাবে লিখবো? জি। শুধু জি মেইন স্যার। পয়েন্টটা সাথে ফার্স্ট লাইনটা। আর যদি আমি যেটা বাংলায় বলছি এটা লিখে নিতে পারেন, তাহলে এইটা নিজের মতো করে ইংলিশে লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ভালো হয় আমি যেটা বলছি এইভাবে লিখতে পারলে, তাহলে স্যাররা বুঝবে যে না আপনি বেসিক্যালি বুঝেই আপনি পরীক্ষায় লিখছেন আর কি। তো এরপর আসেন টাইপস অফ মানি। তো টাইপস অফ মানিতে আমরা বিভিন্ন ধরনের মানি আছে। মানিতে
একটা হচ্ছে ফিয়াট মানি, যেটা সেন্ট্রাল ব্যাংক তৈরি করে, যে সেন্ট্রাল ব্যাংক যেটা ইস্যু করে সেটাকে ফিয়াট মানি বলে, যেটা লিগাল টেন্ডার মানি বলে আর কি। হ্যাঁ, লিগাল টেন্ডার মানি। তো এটা আমাদের যে ব্যাংক নোট কয়েন্স যেটা সেন্ট্রাল ব্যাংক থেকে যেটা আসে সেটাকে বলা হচ্ছে আমাদের ফিয়েট মানি। এছাড়া বলে কমোডিটি মানি, যেটা হচ্ছে আমরা আগে যেটা ছিল বার্টার বার্টার সিস্টেমে যে মানিটা ছিল, যেমন আমাদের অনেক দেশে যেমন গোল্ড, লবণ, এরকম মূল্যবান যে জিনিসগুলো আছে সেইগুলাতে এখন অবধি এই গোল্ডকে কিন্তু অনেক দেশে টাকা হিসেবে ই করে। দেখবেন যে আপনি আমি অনেক জায়গায় দেখছি যে ইন্ডিয়াতে বিশেষ করে আমি দেখছি যে গোল্ডের বিনিময়ে আপনাকে লোন দেওয়া হয়। শুধু গোল্ড দিয়ে, আমাদের দেশেও আছে কিন্তু ইন্ডিয়াতে এটা অ্যাডই দেয়। অক্ষয় কুমার দেখি যে অ্যাড দেয় যে গোল্ডের বিনিময়ে টাকা দেওয়া হয়, তার মানে সেটা টাকা হিসেবে কাজ করে গোল্ডটা। এরপরে লিগাল টেন্ডার মানি, অর্থাৎ কোন দেশে টাকাটা কিভাবে স্টাম্পড হবে। যেমন ধরেন আমাদের দেশে টাকাটা কিভাবে স্টাম্পড হয়েছে, আমাদের দেশে টাকাটা কিন্তু বিডিটি হিসেবে স্টাম্পড হয়েছে, বাংলাদেশি টাকা। এই আমেরিকার টাকাটা কিভাবে স্টাম্পড হয়েছে, ইউএস ডলার। দেন ইন্ডিয়ান টাকাটা কি হয়েছে, রুপি। এরকম কোন দেশের টাকাটা কি হিসেবে অ্যাপ্রুভ হবে, গভর্নমেন্ট কি হিসেবে টেন্ডার, মানে কি হিসেবে স্টাম্প করবে, সেটা হচ্ছে লিগাল টেন্ডার মানি বলে আর কি। যেমন আমাদেরটা বিডিডি হিসেবে টেন্ডার হয়েছে। এখানে টোকেন মানি, এরপর হচ্ছে টোকেন মানি। টোকেন মানিটা যারা সোনালী ব্যাংকের কেউ আছেন এখানে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এরকম এই তিনটা ব্যাংকের কেউ আছেন এখানে? সোনালী, জনতা, রূপালী, অগ্রণী, চারটা ব্যাংকের এনিওয়ান এখানে কেউ নাই? আচ্ছা, তো অসুবিধা নাই। যদি আহ, আমরা যদি কেউ সোনালী ব্যাংকে কেউ কোনো অ্যাকাউন্ট থাকে তখন, বা কেউ সঞ্চয়পত্র যদি থাকে, সঞ্চয় স্কিম গুলোতে যদি যেয়ে থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে ওইখানে যাওয়ার পরে একটা পিতলের একটা চাকতি দেয়। ওই টাকা দেওয়ার পরে একটা পিতলের চাকতি দেয়, যে সঞ্চয় টাকা তুলতে গেলে, ওই যে সঞ্চয় পত্র টাকা তুলতে গেলে ওই টোকেন গুলো নিয়ে গেলে একটা পিতলের চাকতি দেয়, যে গোল চাকতি, যে ভাই বসেন যে। হ্যাঁ, তো আপনি চেক দিচ্ছেন বা এগুলো জমা দিচ্ছেন, ঠিক আছে, একটা চাকতি নিয়ে বসেন, আপনাকে ডাকা হবে। তো ওই যে চাকতিটা, যে টোকেনটা দেয় একটা পিতলের, ওইটাই তখন টাকা হিসেবে, ইনস্ট্রুমেন্টটা টাকা হিসেবে ইউজ হয় আর কি। তো ওইটাই আপনার তখন টাকা, মানে আপনি যখন পরবর্তীতে যাবেন ওই চাকতি দেবেন, আপনাকে টাকা দিয়ে দিবে। ওইটা তখন ওই অল্প সময়ের জন্য ওইটা তখন টাকা হিসেবে ট্রিট হয়, এই জন্য ওইটাকে বলে টোকেন মানি। দেন প্লাস্টিক মানি। প্লাস্টিক মানি তো আসলে আমরা খুব ভালো বুঝি যারা এখন নিউ ব্যাংকার। যারা পুরোনো ব্যাংকার তারাও তো এখন শিখে ফেলছে মোটামুটি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্লাস্টিক মানি। এটা তো সবাই মোটামুটি জানে। ফুডিশিয়ারি মানি। ফুডিশিয়ারি মানে হচ্ছে ট্রাস্ট। ফুডিশিয়ার মানে হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ফুডিশিয়ার মানে হচ্ছে বিশ্বস্ত, ট্রাস্ট, মানে বিশ্বাস করা যায় যাকে। তো এখন আমরা অনেক সময় যে ব্যাংকে যাই বা আমাদের অনেক লেনদেন করার সময় কি হয়, লেনদেন করার সময় অনেকে আমাদেরকে একটা, যে ভাই আমি আপনাকে টাকা ধার দিচ্ছিলাম, বা উনি আমার কাছে টাকা নিবে, আমি তখন কি করি, ওনাকে একটা চেক দিয়ে দিই বা একটা ব্যাংক ড্রাফট দিয়ে দিই। তো এই যে চেক দিয়ে দিই বা ব্যাংক ড্রাফট দিয়ে দিই, এইটাকে বলে, এই যে উনি যে চেকটা নিয়ে গেল, বা আমরা দেখা যাচ্ছে ব্যাংকে একটা এফডিআর করতে গেলাম, আমরা কি করি, একটা লোককে একটা কাগজ ধরাই দিই। তো উনি যে কাগজটা নিয়ে গেল, উনি কিন্তু বিশ্বাসের উপর আমার কাছ থেকে কাগজটা নিয়ে গেল, তাই না? এই যে আমার কাছে বিশ্বাসের উপর থেকে কাগজটা নিয়ে গেল, এবং উনি কিন্তু আমাকে বিশ্বাস করছে। হ্যাঁ, আমি 5 লাখ টাকা দিয়ে গেলাম, আমার কাছে একটা সিম্পল একটা কাগজ নিয়ে গেছে। কাগজটা জাল না নকল না কি, এটা কিন্তু বিশ্বাস, মানে সে একদম ফুল ব্যাংকের উপর বিশ্বাস করছে যে হ্যাঁ, আমি এটা এই কাগজের বিনিময়ে পরবর্তীতে 5 বছর পরে এসে আমি 10 লাখ টাকা নেবো। তো এইটা বিশ্বাস করে যে চেক বা কোনো ড্রাফট নিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ফিডুশিয়ারি মানি। দেন হচ্ছে কমার্শিয়াল ব্যাংক মানি। কমার্শিয়াল ব্যাংক মানে আমরা এখন যে আমাদের ডিমান্ড ডিপোজিট বলে, বা আমাদের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট, এইসব জায়গায় যে আমরা টাকাগুলো রাখি, এবং আমাদেরকে এখন যে 24/7 যে আমাদেরকে সার্ভিস গুলো দেয় ব্যাংক, আমাদেরকে যে সার্ভিস গুলো দিচ্ছে, তো এইগুলো যে আমাদের যে এটিএম মেশিনের মাধ্যমে, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আমরা যে সার্ভিস গুলো ব্যাংক থেকে নিতে পারছি, এইটাকে বলে মূলত হচ্ছে কমার্শিয়াল ব্যাংক মানি। কমার্শিয়াল ব্যাংক মানি অর্থাৎ ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ আমরা চাইবে মাত্র যে ডিপোজিট গুলো পাই, সেই ডিপোজিটের এগেনস্টে ক্লেম করে আমরা যখন আমাদের ট্রানজেকশন গুলো সম্পূর্ণ করতে পারি, তখন তাকে বলা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক মানি। এরপর হচ্ছে কোয়াসি মানি, মানে টাকার মতো দেখতে কিন্তু টাকা না, টাকার মতো দেখতে কিন্তু টাকা না, কোয়াসি মানি, সেইটাকে বলা হচ্ছে কোয়াসি মানি। তাকে এটা কেমন হতে পারে, আমাদের যে ট্রেজারি বিল বন্ড আছে, আমাদের বিভিন্ন রকম ডিমান্ড ড্রাফট আছে, এমনকি চেক, হ্যাঁ, এইগুলো সবই হচ্ছে কোয়াসি মানি। যেমন প্রমোজি নোট। প্রমোজি নোট সম্পর্কে আমরা ল অ্যান্ড প্র্যাকটিসে পড়বো যদিও বা। তো প্রমোজি নোট হচ্ছে প্রমিস টু পে, এই ধরনের যে জিনিসগুলো ইনস্ট্রুমেন্ট আছে, চেক, বিল অফ এক্সচেঞ্জ, হ্যাঁ, প্রমোজি নোট, এগুলো সবই হচ্ছে আমাদের কোয়াসি মানি। অর্থাৎ যেটার এগেনস্টে আমরা টাকা পেতে পারি, যেটা আমাদেরকে, যেটা টাকা ভ্যালু বহন করে, সেটাকে বলা হচ্ছে কোয়াসি মানি। মোটামুটি এই পর্যন্ত সবাই ক্লিয়ার?
আপনি একটু রেসপন্স করবেন, হ্যাঁ? জি আসসালামু আলাইকুম। ওই যে কমার্শিয়াল যেটা বললেন, কমার্শিয়াল মানি যেটা, এটা যদি আরেকবার বলতেন একটু please। আচ্ছা, কমার্শিয়াল মানে হচ্ছে আমরা আমাদের যে ডিমান্ড ডিপোজিট যেটা থাকে, আমাদের ডিপোজিট মূলত দুই প্রকার ব্যাংকের, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, একটা টাইম ডিপোজিট। যে ডিপোজিটটা আমরা নির্দিষ্ট সময়ের জন্য রাখি সেটাকে বলা হচ্ছে টাইম ডিপোজিট, যেমন এফডিআর স্কিম এগুলো। আর ডিমান্ড ডিপোজিটটা হচ্ছে যেটা আমরা চাইবা মাত্র পেতে পারি। তো এই যে চাইবা মাত্র যে টাকাগুলো পেতে পারি, এইগুলোর ক্ষেত্রে কিছু সুবিধা ব্যাংক প্রদান করছে। যেমন এটিএম এর মাধ্যমে আমরা যখন যেখানে খুশি সেখান থেকে 24/7 আমরা যে কোনো সার্ভিস নিতে পারি, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি, উইথড্র করতে পারি, এমনকি জমাও দিতে পারি। তো এইটাকে বলা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক মানি। ঠিক আছে নাসির ভাই? জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে ডিমান্ড ফর মানি। এখন ডিমান্ড ফর মানি তো আমরা সহজে যদি বাংলা করি, এটা কি আসে যে আমাদের মানির চাহিদা কতটুকু, মানে আমরা কতটুকু টাকা চাহিদা আছে আমাদের। এখন এই ডিমান্ড ফর মানিটা যদি আপনি ব্যক্তিকেন্দ্রিক ভাবে চিন্তা করেন, আপনার নিজের কথা যদি চিন্তা করেন, তো ডিমান্ড ফর মানিটা কি আসতে পারে? ডিমান্ড ফর মানিটা আসতে পারে যে এরকম, যে আমাদের যে চাহিদা আছে, আমার নির্দিষ্ট দিনের দৈনন্দিন চাহিদার জন্য কত টাকা একটা মানুষ তার নিজের কাছে হোল্ড করে রাখে। দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য একটা মানুষ কত টাকা তার নিজের কাছে চাহিদা ফিল আপ করার জন্য কত টাকা হোল্ড করে রাখে, সেইটাকে বলা হচ্ছে মানুষের ডিমান্ড ফর মানি। আসলে মানুষ কি করে, মানুষ তার দৈনন্দিন চাহিদার টাকাটা, এবং তার ধরেন আপনি সে ফর এক্সাম্পল আপনার কথা চিন্তা করেন, আপনি যে মাসে যে বেতনটা পান, আপনি ধরেন মাসে 50,000 টাকা বেতন পান, বা 2 লাখ টাকা বেতন পান, বা 3 লাখ টাকা বেতন পান। এই যে বেতনটা পাচ্ছেন, আপনি আপনার সংসার চালানোর জন্য যে টাকাটা রাখা দরকার সেটা আপনি রাখেন। বাকি টাকা কি করেন আপনি? কিছু টাকা হয়তো আপনি মেডিকেল পারপাসের জন্য রাখেন, কিছু টাকা সংসার চালানোর জন্য রাখেন, এবং কিছু টাকা আপনি সেভ করেন। আপনি স্কিম করেন, বা আপনি শেয়ার কেনেন, অথবা আপনি কোনো আলাদা ইনভেস্ট করতেছেন বা ল্যান্ড করতেছেন। এটা যে করতেছেন, তাহলে আপনার কি ডিমান্ড ফর মানে কি? তাহলে আপনার ডেইলি যে লিকুইডিটি প্রিফারেন্সটা আছে সেটা রেখে মানুষ যে বাকি যে টাকাটা ইনভেস্ট করতেছে, এইটা হচ্ছে মানুষের ডিমান্ড ফর মানি। তাহলে এই ডিমান্ড ফর মানিটা বেসিক্যালি মানুষের কিন্তু তারল্যতার উপর ডিপেন্ড করে, তার লিকুইডিটি প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনি কত টাকা আপনার মাস খরচ লাগবে, কত টাকা আপনার মেডিকেল খরচ লাগবে, কত টাকা আপনি ব্যাংকে রাখবেন, সেটা কিন্তু আপনার আপনার উপর ডিপেন্ড করে। অনেকে দেখবেন যে ব্যাংকের সুদের হার যখন কম ছিল, 6% ছিল, এখন তো 11%, 12% হয়ে গেছে। তো যখন 6% ছিল তখন কিন্তু মানুষ শেয়ারের দিকে ঝুঁকছিল, তাই না? তো শেয়ার কিনতো। আবার দেখা যাচ্ছে যে এখন অনেক সময় শেয়ার শেয়ার কিনে না, এখন কিন্তু ব্যাংকের দিকে ঝুঁকতেছে। আবার অনেক সময় কি হচ্ছে, শেয়ার লস হচ্ছিল, ব্যাংকেও ইন্টারেস্ট কম ছিল, তখন মানুষ কিন্তু জমি কিনতো। এটা কি? তাহলে ইন্টারেস্ট রেট একটা ডিপেন্ড করে ডিমান্ড ফর মানির উপর, যে আমি কত টাকা ইনভেস্ট করবো, সেটা কিন্তু ইন্টারেস্ট রেটের উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। তো দেন আমরা এই ডিমান্ড ফর মানির ক্ষেত্রে একটা, স্যার আমি কিন্তু যে আপনার স্ক্রিনটা স্যার দেখতে পাচ্ছি না স্যার। সরি, আপনি যে স্ক্রিনটা পড়াচ্ছেন না আমাদের করে দেখতে পাচ্ছি না আর কি। আপনি কোনো আইফোন ইউজ করছেন? জি স্যার। তাহলে এটাতে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু অন্যরা মনে হয় সবাই দেখতে পাচ্ছে না। তাহলে কি স্যার আমি অন্য ফোন কি নিব জি লিঙ্কটা? স্যার, আমরা দেখতে পাই। আহ এটা হচ্ছে ওই যে দামি ফোনের একটা ব্যাপার আর কি, জি দামি ফোনের সমস্যা হয়েছে আর কি। স্যার আই- আইফোনের কারণে মনে হয় দেখতে পাচ্ছেন না মেবি। জি জি অন্য সবাই কিন্তু আমাকে দেখতে পাচ্ছে। আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যে ওই মানে যে সিনপসিসটা ওটা দেখতে পাচ্ছি না আর কি। কিন্তু সিনপসিস সবাই দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো, তাহলে কি স্যার আমি কি অন্য ফোনে কি এটা ইউজ করতে পারবো লিঙ্কটা? অনেক সময় আমি দেখেছি যে এর আগে আইফোন আলাদাদের একটু সমস্যা হয়েছে। আপনি একটু জি ফোন সুইচ করে দেখেন তো অন্য ফোন থেকে পান কিনা। অন্য ফোনে? আচ্ছা ঠিক আছে। আপনি এই ফোনটা বাদ দিয়ে অন্য একটা ফোন দিয়ে দেখেন একটু। আচ্ছা ঠিক আছে জি স্যার। জি ঠিক আছে। থ্যাংক ইউ। তো একটা প্রশ্ন খুব কমন পরীক্ষায় আসার মতো আর কি, ডিমান্ড ফর মানি নিয়ে প্রায় প্রশ্ন আসে। একটা হচ্ছে টাইপস অফ ডিমান্ড ফর মানি, টাইপস অফ ডিমান্ড ফর মানি। আর একটা হচ্ছে, এই প্রশ্নটা বিভিন্ন রকম ঘুরায় আসে, যে মানুষ কেন টাকা ডিমান্ড ফর মানি, মানে পিপুল, এই ডাইরেক্ট এরকম প্রশ্ন আসে, পিপুল হ্যাভ এ ডিমান্ড ফর মানি ডিউ টু 3 ডিমান্ড মোটিভস ফর হোল্ডিং মানি রেদার দেন আদার ফর্ম সাচ আস শেয়ার অ্যান্ড বন্ড। তো মানুষ কোন কোন কারণে ডিমান্ড ফর মানি, কোন কোন মোটিভের কারণে ডিমান্ড ফর মানিটা রাখে, আর ডিমান্ড ফর মানি টাইপস কি কি, এই একটা।
কোন কোন মোটিভের কারণে মানুষ তার ডিমান্ড ফর মানিটা রাখে, অথবা ডিমান্ড ফর মানিটা কি কারণে হতে পারে, কোন কোন বিশেষ কারণে ডিমান্ড ফর মানি হতে পারে, সেটা সবগুলোর কারণের এই টাইপস অফ ডিমান্ড ফর মানি, এক্সপ্লেন অফ ডিমান্ড ফর মানি, ডিসকাস অফ ডিমান্ড ফর মানি, মানুষের মোটিভ কেন থাকে ডিমান্ড ফর মানির জন্য, থ্রি মোটিভস অফ ডিমান্ড ফর মানি, এই সবগুলো কারণের জন্য বেসিক্যালি তিনটা, একটা হচ্ছে ট্রানজেকশন ডিমান্ড, একটা প্রিকশনারি ডিমান্ড, একটা হচ্ছে অ্যাসিড মোটিভ। যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, এই মোটিভ আসুক, টাইপস আসুক, এক্সপ্লেন আসুক, যাই আসুক না কেন, এটার প্রশ্ন এই অ্যান্সার হবে তিনটা। একটা হচ্ছে ট্রানজেকশনাল ডিমান্ড, অর্থাৎ আমি একটু আগে যে বলেছিলাম মানুষ তার দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য যে টাকাটা হাতে রাখে সেটাকে বলে ট্রানজেকশন ডিমান্ড। প্রিকশনারি ডিমান্ড সতর্কমূলক অবস্থা, হ্যাঁ আমার মেডিকেল খরচ হতে পারে, আমার ফ্যামিলির কোনো ইমার্জেন্সি থাকতে পারে, আমার সামনে ঈদের খরচ থাকতে পারে, আমার রোজায় কিছু খরচ বাড়তি খরচ থাকতে পারে, এই জন্য সতর্কতামূলক, বন্যা আসতে পারে, বৃষ্টি হতে পারে, অতিবৃষ্টি হতে পারে, অতি খরা হতে পারে, অথবা দ্রব্যের দাম বেড়ে যেতে পারে, এরকম সতর্কতামূলক কারণে মানুষ যে কিছু টাকা হাতে রেখে দেয় তার দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য, সেইটাকেও বলে প্রিকশনারি ডিমান্ড। আরেকটা হচ্ছে অ্যাসিড মোটিভ। তখন আমরা অনেক সময় কি করি, আমরা শেয়ার কিনি, জমি কিনি, ফ্ল্যাট কিনি, বাড়ি কিনি, এই কারণেও আমাদের টাকার ডিমান্ড ফর মানি হতে পারে। তাহলে বেসিক্যালি তিন কারণে, একটা ট্রানজাকশন ডিমান্ড, একটা প্রিকশনারি ডিমান্ড, একটা হচ্ছে অ্যাসিড মোটিভ ডিমান্ড। এরপর আসেন সাপ্লাই অফ মানি। তো আমরা তো এতক্ষণ পড়লাম কি, ডিমান্ড ফর মানি, আমাদের কি জন্য মানি, আমাদের কি জন্য মানির দরকার, আমাদের মানি কেন প্রয়োজন, মানে হচ্ছে তিনটা কারণে আমরা প্রয়োজন বুঝলাম, যে আমাদের একটা দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য, একটা আমাদের সতর্কতামূলক অবস্থা মেটানোর জন্য, একটা আমাদের অ্যাসেট মোটিভের জন্য দরকার। এখন এই মানির সাপ্লাইটা কি কারণে হইতে পারে? তো সাপ্লাইটা কিভাবে যেহেতু ডিমান্ড ফর মানি, ধর আমি চাইলাম আর আমাকে দিয়ে দিল, ব্যাপারটা তো এরকম না। আসলে ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে এটার সাপ্লাই, সাপ্লাই কে দিবে? সাপ্লাই বেসিক্যালি দিবে হচ্ছে প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক। তো সাপ্লাই মানে কি? সাপ্লাই মানিটা হচ্ছে বেসিক্যালি স্টক অফ মানি, স্টক অফ মানি অর মানি সাপ্লাই কোয়ান্টিটি অফ মানি। এটা হচ্ছে যদি সংজ্ঞা আসে তাহলে কি লিখবো? দি সাপ্লাই অফ মানি অ্যাট এনি মোমেন্ট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি ইন এন ইকোনমি। তাহলে সাপ্লাই মানির সংজ্ঞাটা কি হবে? সাপ্লাই মানি বিভিন্ন, সাপ্লাই মানি কিন্তু এই নামেও আসতে পারে, মানি স্টক নামে আসতে পারে, স্টক অফ মানি নামে আসতে পারে, মানি সাপ্লাই নামে আসতে পারে, কোয়ান্টিটি মানি নামে আসতে পারে। তো সাপ্লাই মানি যে নামে আসুক না কেন, সংজ্ঞা হবে এইটা, দি সাপ্লাই মানি অ্যাট এনি মোমেন্ট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি ইন ইকোনমি। সাপ্লাই মানি হচ্ছে একটা ইকোনমির যে টোটাল মানি থাকে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা ইকোনমিতে যে টাকাটা থাকে সেটাকে বলা হচ্ছে সাপ্লাই মানি। সাপ্লাই মানি কে কন্ট্রোল করে? সাপ্লাই মানি কন্ট্রোল বাই সেন্ট্রাল ব্যাংক। আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংক। এই সাপ্লাই মানি বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে সেন্ট্রাল ব্যাংক সাপ্লাই দেয়? সেটা বেসিক্যালি ইন্টারেস্ট রেট অ্যান্ড ইনফ্লেশন। এই ইনফ্লেশনটার থেকে বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করেই হচ্ছে বেসিক্যালি আপনার সাপ্লাই মানিটা সেন্ট্রাল ব্যাংক আপনাকে সাপ্লাই দেয়। তাহলে সেন্ট্রাল ব্যাংক বেসিক্যালি আপনি দেখে যে কতটুকু ইন্টারেস্ট রেট থাকলে কি পরিমাণ ইনফ্লেশন হবে, বা কোন ইনফ্লেশন আপনার কতটুকু সাপ্লাই মানি সাপ্লাই দেওয়া দরকার, এই সাপ্লাই দিলে কি ইনফ্লেশন বেড়ে যাবে নাকি কমে যাবে? আপনারা একটু বলেন তো, যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে কি ইনফ্লেশন বাড়বে না কমবে? এনিওয়ান? ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়লো তাহলে কি ইনফ্লেশন বাড়বে না কমবে? কমে বাড়বে। যাবে। হ্যালো, কি বলছিলেন বাড়বে? ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়লো, বাড়বে না কমবে? কমে যাবে। কি কমে বলেন? যাওয়া যেহেতু নাসির ভাই বলছেন কমে যাবে, আচ্ছা বলেন, নাসির ভাই ব্যাখ্যা বলেন। না, আমি ব্যাখ্যা ডিটেলস জানি না, তো আমি যেটা চিন্তা করতেছি সেটা হলো যে যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে সবাই কিন্তু টাকা ব্যাংকে জমা রেখে দিবে, জমা দিলে তাহলে মানি সাপ্লাইটা কমে যাবে, কমে গেলে আসলে আমার মনে হচ্ছে যে এইটা মনে হয় একটা ন্যারো ইকোনমির মধ্যে চলে আসছে, যেখানে মানিটা মানুষের কাছে থাকতেছে না, সেটা আবার ব্যাংকের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক উঠে নিচ্ছে,
তো মানুষের পারচেজিং পাওয়ারটা কমে যাবে, তো ইনফ্লেশন রেটটা তখন অটোমেটিকলি কমে যাবে, এরকম একটা কোনো একটা কারণ হতে পারে। হ্যাঁ, এটাতে দুইটা, আমি আসলে আপনারা মোটামুটি পারছেন, কিন্তু আসলে এটা কনসার্ন ভিন্ন। যেমন ধরেন যদি ক্রেডিটের ইন্টারেস্ট একটা বেড়ে যায়, তাহলে কি মানুষ কি আপনার লোন নেওয়াটা কমায় দিবে, ঠিক আছে? তো লোন নেওয়াটা যখন কমে যাবে আস্তে আস্তে, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনার ইনফ্লেশন কমে যাবে, কারণ মানুষের হাতে টাকা থাকবে না। হ্যাঁ, তো ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। আবার ধরেন আপনি ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি এফডিআর এর ক্ষেত্রে বেড়ে যায়, সেক্ষেত্রে কি আছে, সেক্ষেত্রে কিন্তু সে ইন্টারেস্ট হারটা বেশি পাবে। তো বেশি পেলেও আপনার কিন্তু তার হাতে টাকা থাকবে না, টাকাটা চলে যাবে ব্যাংকের হাতে। তো সেক্ষেত্রে কি হয়েছে, বাজারের ফ্লোতে, বাজারে যে পরিমাণ টাকা থাকা দরকার সে পরিমাণ টাকা থাকবে না। হুম। তো বেসিক্যালি ইন্টারেস্ট রেট বাড়লে অনেক সময় মানে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ইনফ্লেশন আপনার যে বাড়ার কথা সেটা না বেড়ে কমে যায়। বোঝা গেছে মোটামুটি? আচ্ছা, তো এখন আমাদের যে এই মেজার্স অফ মানি সাপ্লাই থেকে দুইটা প্রশ্ন খুব কমন আসে, মানে পরীক্ষায় খুব কমন আসে। একটা হচ্ছে ন্যারো মানি, একটা হচ্ছে ব্রড মানি। একটা হচ্ছে ন্যারো মানি, একটা হচ্ছে ব্রড মানি। ন্যারো মানি এবং ব্রড মানি, এটা খুব কমন পরীক্ষার ক্ষেত্রে। হুম। প্রত্যেকবার পরীক্ষায় অদ্য অবধি যতবার পরীক্ষা হয়েছে এই ব্যাংকিং ডিপ্লোমার, প্রত্যেকবার এখান থেকে একটা অঙ্ক আসছে, একটা অঙ্ক আসছে ন্যারো মানি এবং ব্রড মানি থেকে। এবং আমার মনে হয় যারা খুব ভালো বোঝে না তারা এই অঙ্কের অ্যান্সার করতে যায় না এবং যাওয়া উচিত না। কিন্তু আমার কাছে মনে হয় অঙ্কটা এত সোজা, আপনাদের সবাই এখন যাবেন। আপনারা যারা যারা এখানে এবিসিএল ক্লাস করতেছেন তারা সবাই এটা অ্যাটেন্ড করবেন। এবং এই অঙ্ক আমরা কয়েকভাবে করার চেষ্টা করবো প্রয়োজন বোধে, হ্যাঁ? তো ন্যারো মানিটা কি জিনিস আমি একটু আপনাদের ব্যাখ্যা করে বোঝাই। ন্যারো মানিটা হচ্ছে, এটাকে এমন দিয়ে ট্রিট করা হয়। তো এমনটা কি জিনিস, কারেন্সি আউটসাইড ব্যাংক, অর্থাৎ পাবলিকের হাতে যে টাকা থাকে, পাবলিকের হাতে যে টাকা থাকে, অর্থাৎ পাবলিক হ্যান্ডের টাকা, ক্যাশ ইন হ্যান্ড। আমার হাতে যে টাকা আছে, আপনার হাতে যে টাকা আছে, আপনার মানি ব্যাগে, আপনার বাসায় যে টাকাটা আছে, এটা হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংক, ব্যাংকের বাইরে যে টাকাটা আছে, এক কথায়। এবার ডিপোজিট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন উইথ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কাছে ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যে টাকাটা জমা দেওয়া আছে, বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যে টাকাটা জমা দেওয়া আছে সেটা। আর একটা হচ্ছে চেকেবল ডিপোজিট। চেকেবল ডিপোজিটটা কি, ডিমান্ড ডিপোজিট, যেটা আমরা চাহিদা মাত্র ব্যাংক থেকে পেয়ে থাকি, যেটা আমরা চাহিদা মাত্র ব্যাংক থেকে পেয়ে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের কি কি হইতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এসএনডি। এসএনডি কি আমরা চাহিদা মাত্র পেয়ে থাকি? যে এখন কি কি আমাদের পাওয়া ডিমান্ড যায়। ডিপোজিট, বলেন তো কি কি আমাদের ডিমান্ড ডিপোজিট? কেউ বলতে পারবেন কি কি আমাদের ডিমান্ড ডিপোজিট? ডিমান্ড ডিপোজিট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, লেখেন কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, বিলস পেয়েবল, বিলস পেয়েবল মানে পে অর্ডার রিলেটেড যে মানগুলো আছে, আর হচ্ছে ফরেন কারেন্সি এন্ড হ্যান্ড। ডিমান্ড ডিপোজিট আদার্স, ডিমান্ড ডিপোজিট কোনগুলা? ডিমান্ড ডিমান্ড ডিপোজিট ডিপোজিট, কারেন্ট ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, সেভিংস ডিপোজিট, বিলস পেয়েবল ডিপোজিট প্লাস ফরেন কারেন্সি ইন হ্যান্ড, এগুলোকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। তাহলে আমাদের এমন কি কি হবে, ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ পাবলিক হ্যান্ড, পাবলিক ব্যাংকের বাইরে যে টাকা আছে এই টাকাগুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউট বাংলাদেশ ব্যাংকের কাছে যে টাকাগুলো আছে সেইগুলা, আর হচ্ছে ব্যাংকের যে ডিমান্ড ডিপোজিট গুলো, সেই ডিমান্ড ডিপোজিট গুলো কি কি, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, আর হচ্ছে আমাদের বিলস পেবল মানে পে অর্ডার রিলেটেড অ্যামাউন্ট, আর হচ্ছে ফরেন কারেন্সি ইন হ্যান্ড। আরেকটা হচ্ছে M2। স্যার এখানে ডিএমবি এটা বলতে এমবি কি মিন ডিপোজিট করতেছে? মানি ব্যাংক, ডিপোজিট মানি ব্যাংক। ডিপোজিট মানি ব্যাংক, হ্যাঁ কমার্শিয়াল ব্যাংক গুলো। হ্যাঁ হ্যাঁ, কমার্শিয়াল ব্যাংকের গুলো, হ্যাঁ, কমার্শিয়াল ব্যাংকগুলো এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের টাকাগুলো রাখে আর কি, সেটা ডিপোজিট মানি ব্যাংক। জি জি। আচ্ছা, এই যে আমি এখানে লিখে দিচ্ছি ডিএমডিএস, ডিপোজিট মানি ব্যাংক, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসের এগুলো লেখা আছে এখানে, আমি বলছি সাথে এখানে লেখা আছে। এবার হচ্ছে M2। M2টা হচ্ছে এই M1 প্লাস টাইম ডিপোজিট। তাহলে আমাদের M1 এ কি ছিল, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, বিলস পেয়েবল আর ফরেন কারেন্সি ইন হ্যান্ড ছিল। তাহলে M2 তে কি থাকবে, M2 তে ওই M1 এর সাথে কি থাকবে, সাথে থাকবে এফডিআর স্কিম, আর হচ্ছে বাকি থাকলো কি এসএনডি অ্যাকাউন্ট। তাহলে এফডিআর স্কিম আর এসএনডি অ্যাকাউন্ট এগুলো হচ্ছে টাইম ডিপোজিট। তাহলে M2 কি হচ্ছে, ওই M1 এর সাথে বাকি এফডিআর স্কিম আর
আমাদের যে ইগুলো আছে, এসএনডি আছে, এই তিনটা যোগ করলে কিন্তু M2 হয়ে যাচ্ছে। আবার M3 নামে একটা ব্রড মানি মার্কেটে আছে, সেটা কি, এটা কিন্তু পরীক্ষায় আসে না, তারপরে অনেক সময় যদি আসে তাহলে আমি আপনাদের জন্য রাখছি আর কি। তো M3টা কি? M3টা হচ্ছে M2-র সাথে যদি আমাদের ন্যাশনাল সেভিং স্কিম ডিপোজিট গুলো যোগ করি, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের যে টাকাগুলো আছে সেটা যদি যোগ করি, তাহলে নন ব্যাংক ডিপোজিট কর্পোরেশন প্লাস ন্যাশনাল সেভিং স্কিম ডিপোজিট গুলো যোগ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে M3। তো পরীক্ষায় M1 আর M2 নিয়ে অদ্যাবধি আসছে, কখনো M3 আসে নাই। হ্যাঁ, তো আমরা বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট কারেন্ট মানি সাপ্লাইটা কিভাবে আছে একটু দেখি। এই যে জুলাই মাসে আর কি, আহ, যে জুন জুলাইতে যে পাবলিশ করলো সেটা আর কি কিভাবে আছে আর কি। হুম, তো সেটা একটু দেখি। কেউ কথা বলেন না প্লিজ, নিজেদের ভিতরে কথা বলেন না। সাইফুল ভাই, তো এখানে কারেন্ট মানি সাপ্লাইটা দেখেন কিভাবে আছে। এখানে আছে কারেন্সি আউটসাইড ব্যাংক, ডিপোজিট, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এগুলো টাকা মিলিয়নে আছে। হ্যাঁ, এটা এটা পড়ার দরকার নাই, এটা বোঝানোর জন্য দিছি। তো আমরা কি বলছিলাম, M1 কিভাবে হয়? M1 হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংক, মানে পাবলিকের হাতে যে টাকা, ডিপোজিট, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট। এই M1 কোনটা কোনটা, 1 2 3, এই তিনটা যোগ করে হয়েছে M1। আর এই 4 আর 5, M1 প্লাস টাইম ডিপোজিট যোগ করে হয়েছে M2। তাহলে এখন যদি আমাকে যদি এখন বলা হইতো যে এখানে যদি বলা হইতো ডিমান্ড ডিপোজিটের জায়গায় যদি লেখা থাকতো কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, বিলস পেয়েবল, তাহলে এগুলো কিন্তু এই ডিমান্ড ডিপোজিটের ভিতরে আসতো। আর এইগুলোর সাথে যদি বলা হতো M2 বের করতে, যদি এখানে লেখা থাকতো FDR, SND স্কিম, তাহলে সেগুলো কিন্তু আমার M2-র সাথে আসতো। এটা কিন্তু ক্লিয়ার হয়েছে না এটা? ক্লিয়ার। সাইফুল ভাই ক্লিয়ার, কিন্তু অন্য কেউ? Clear? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে ব্যাংক আউটসাইড যে মানি যেটা, এটা ডিটারমাইন হয় কিভাবে? কারেন্সি আউটসাইড ব্যাংক, এটা ডিটারমাইন কিভাবে করা হয়? টোটাল সার্কুলেশন অফ মানি যেটা ব্যাংকে আছে, বাইরে বাকিটা বাদ দিয়ে ব্যাংকের বাইরেরটা। ক্লিয়ার, একদম ক্লিয়ার। নাসির ভাই ক্লিয়ার? বাংলাদেশ ব্যাংক জানে কত টাকা সার্কুলেশন হয়েছে, তো ব্যাংকের কাছে হিসাব আছে, ব্যাংক ফাইন্যান্সিয়াল সব জায়গায় এগুলো হিসাব আছে, তো সেটা হ্যাঁ, ওটা বাদ তো দিয়ে বাকিটা ব্যাংকের বাইরে। ব্যাংকে যেটা আছে সেটা হিসাবে আছেই, সেটা তো বোঝা হ্যাঁ, যাচ্ছে, মানে আমাদের প্রতি মাসে ধরেন রিপোর্ট 100 হচ্ছে। টাকা, আর 100 টাকা টোটাল সার্কুলেশন, ব্যাংকে আছে 20 টাকা, বাকিটা ব্যাংকের বাইরে। আচ্ছা, ওগুলোর মধ্যে এভাবে কিছু হিসাব অংশ করা থাকতে হয়। পারে না যেটা অচল বা অচল টচল সহ, বা অচল টচল অপ্রচলিত? সবগুলা সহই। নাসির আচ্ছা, ভাই, ঠিক আছে। জি নাসির ভাইয়া। ভাই, প্রত্যেক দিন বাংলাদেশ ব্যাংক কত টাকা কোন ব্যাংকের কাছে আছে প্রত্যেক দিন একটা রিপোর্ট নেয়। রিপোর্ট, হ্যাঁ, হ্যাঁ জি, এটা হেড প্রতিদিন অফিস রিপোর্ট থেকে নেয় সেটা প্রত্যেক দিন জানি। একটা রিপোর্ট নেয় রিপোর্ট কোন হুম, ব্যাংকের হুম। কাছে কত টাকা আছে, কত কোন টাকা আছে। এটা ফিনান্সিয়াল ডেইলি ইনস্টিটিউটের কাছে উইকলি কত মান্থলি টাকা রিপোর্ট আছে, যায়। জি জি সবগুলোর। জি। কেউ কথা বলে না প্লিজ, আমি বলছি। হ্যাঁ? তো এই কত টাকা আছে কোন ব্যাংকের কাছে, কোন ফিনান্সে কত টাকা আছে, সবগুলো রিপোর্ট প্রত্যেক দিন নেয়, ডেলি বেসিস, বাংলাদেশ ব্যাংক। তো এইটা কত টাকা সে তৈরি করেছিল আর কত টাকা ব্যাংকের কাছে আছে, এটা বাদ দিয়ে ফিনান্সিয়াল কাছে আছে, এটা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কারেন্সি আউটসাইড। ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কিন্তু অঙ্ক আসে পরীক্ষায়। হ্যাঁ, প্রত্যেকবার পরীক্ষায় অঙ্ক আসে। আচ্ছা, এখানে কিছু ছোট ছোট প্রশ্ন আসে। অনেক সময় আসতে পারে যে হু রেগুলেটস মানি সাপ্লাই, কে মানি সাপ্লাই রেগুলেটস করে? আমরা অলরেডি পড়ে ফেলছি যে সেন্ট্রাল ব্যাংক মনিটরস করে মানি সাপ্লাই। তাহলে মানি সাপ্লাই যখন ইনক্রিজ করে তখন কি হয়? মানি সাপ্লাই যদি ইনক্রিজ করে তাহলে কনজুমারের খরচটা বেড়ে যায়, মানে মানুষের হাতে বেশি টাকা চলে আসে। তখন কি হয়? আলটিমেটলি কি হয়? ইনফ্লেশন বাড়ে। হোয়াট হ্যাপেন্স when মানি সাপ্লাই ইনক্রিজ? মানি সাপ্লাই যদি বাড়ে তাহলে কি হবে, সেটা বলা হয়েছে এখানে। এরকম প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে আর কি। কম্পোনেন্টস অফ মানি সাপ্লাই। হ্যাঁ, তো মানি সাপ্লাই দুইটা কম্পোনেন্ট বেসিক্যালি, একটা হচ্ছে কারেন্সি আর একটা হচ্ছে ডিপোজিট। এই দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে কারেন্সি, একটা হচ্ছে কারেন্সি কি, কারেন্সি নোট অ্যান্ড কয়েন্স। এটা কে ইস্যু করে? এটা আমাদের গভর্নমেন্ট কি ইস্যু করে আর বাংলাদেশ ব্যাংক কি ইস্যু করে? গভর্নমেন্টের নোটগুলো জানা আছে? গভর্নমেন্টে 5 টাকা পর্যন্ত সরকার। 2 টাকা আর 5 টাকার নোট হচ্ছে গভর্নমেন্ট, আর 1 টাকা, বাকি যেগুলো 1 নোট টাকা, হচ্ছে 2 টাকা, 5 টাকা, এই পর্যন্ত হচ্ছে গভর্নমেন্ট। 1 হ্যাঁ, টাকা 2 টাকা 5 টাকা, জি জি। আর বাকিগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ডিটারমেন্ট অফ মানি সাপ্লাই। মানি সাপ্লাই ডিটারমেন্ট গুলো কি কি হতে পারে?
তো মানি সাপ্লাই ডিটারমেন্ট গুলো হচ্ছে সিআরআর, এসএলআর, রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। সিআরআর, এসএলআর সম্পর্কে কোনো ধারণা না থাকলেও কোনো সমস্যা নেই, এগুলো সম্পর্কে ডিটেলস আমি পড়াবো। তারপর একটু বলে দিই, যেমন আমাদের কমার্শিয়াল ব্যাংকের সিআরআর রেট কত জানা আছে? 4.5। মাকসুরা, মাকসুরা তো মনে হয় আগের স্টুডেন্ট। স্যার আমি এক্সাম দিতে পারি নাই, দ্যাটস ওয়াই আবার করছি স্যার। ভালো করে কিন্তু এবার কিন্তু ভালো করে পড়তে হবে। হুম, ইনশাআল্লাহ স্যার। এক্সাম অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা মাকসুরা, এটা হচ্ছে আমাদের যে কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকের জন্য যে সিআরআর মেনটেন করতে হয়, অর্থাৎ 100 টাকা পেলেই কিন্তু আমরা 100 টাকা ইনভেস্ট করতে পারি না। এই নিয়ে একটা অঙ্ক আছে, খুব ভালো একটা অঙ্ক আমার কাছে আছে, কিন্তু আসলে এটা আপনাদের কোনো কাজে লাগবে না। তো যারা ব্যাংকে, তাদের সবার শিখে রাখা উচিত এই অঙ্কটা। যদি কখনো আপনাদের লাইভ পাই কখনো, তাহলে এই অঙ্কটা একটা বোর্ডে করাবো। তো সিআরআর, এসএলআর, সিআরআর হচ্ছে কমার্শিয়াল এবং ইসলামী ব্যাংকের জন্য 4%, এসএলআর হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের জন্য 13%, ইসলামী ব্যাংকের জন্য 5.5%। হ্যাঁ, তো আমরা এডি রেশিও, এর পরেরটা হচ্ছে আমাদের মানি সাপ্লাই ডিটারমিনেন্ট গুলো কি কি আর কি সেটা বলছে। মানি সাপ্লাই ডিটারমিনেন্ট গুলো, এইটা রিকোয়ার্ড রিজার্ভ রেশিও কেন করে রাখা হয় বলেন তো? কারণ হচ্ছে যে আপনাকে 100 টাকা পেলে যাতে আপনি 100 টাকা ইনভেস্ট না করতে পারেন। ইনভেস্ট করলে কি হয়, ইনভেস্ট থেকে কি আবার টাকা ক্রিয়েশন হয়, এইভাবে টাকা বাড়তে থাকে, টাকার ফ্লো বাড়তে থাকে, 1 টাকা 5 টাকা হয়ে যায়। এই জন্য বলা হয় যে আপনি টাকাটাকে ধরে রাখার জন্য কিভাবে মানুষের ইনফ্লেশন রেটটাকে স্কুজ করা যায়, সেজন্য বেসিক্যালি ডিটারমাইন্ড মানি সাপ্লাই নির্ধারক গুলো। এটার একটা অন্যতম কারণ হচ্ছে এইটা, যে আপনি টাকাটা যাতে আপনি ধরে রাখতে পারেন, আপনার লিকুইডিটি মেজারটা যাতে ধরে রাখতে পারেন, সেটার জন্য মূলত এই ডিটারমেন্ট গুলো হয়। তো সিআরআর, এসএলআর একটা অন্যতম উপায় এটা ধরে রাখার জন্য। আরেকটা হচ্ছে এডি রেশিও। এডি রেশিও, কমার্শিয়াল ব্যাংকের এডি রেশিও পার্সেন্টেজটা কত জানা আছে? কমার্শিয়াল ব্যাংকের এডি রেশিও পার্সেন্টেজ সম্ভবত 93 যত শুনছিলাম, মনে নেই। কমার্শিয়াল ব্যাংকের এডি রেশিও পার্সেন্ট হচ্ছে 87, আর ইসলামী ব্যাংকের এডি রেশিও পার্সেন্ট 92%। হ্যাঁ, সবাই একটু লিখে রাখেন, ছোট ছোট করে লিখে রাখেন। হ্যাঁ, তো কমার্শিয়াল ব্যাংক হচ্ছে 87%, আর ইসলাম ব্যাংক হচ্ছে 92%। তো এইটা স্যার এইটা এটা কি আগে আগে 83 ছিল মনে হয়। এখন এটা অনেক আগে ছিল, এখন 87%। আচ্ছা আচ্ছা 87, ওকে। 87%। তো তো এইটা হচ্ছে এইগুলা কিন্তু আবার রেগুলার বেসিস চেঞ্জ হয়। হ্যাঁ, তো পরীক্ষার আগে যখন আমি আপনাদের ফাইনাল ক্লাসটা নিব, যদি ওই সময় কোনো চেঞ্জেস থাকে এইসব বিষয়ে, আমি আবার জানাবো আপনাদেরকে। একটা রিপিট ক্লাস নিব ফ্রি, ইচ্ছা আছে আর কি, যদি আপনারা সবাই রাজি থাকেন। তো সেই ক্ষেত্রে আর কি এটা আমি আপনাদেরকে তখন আবার এই রেট গুলো ফাইনালি আবার বলবো, যদি কোনো চেঞ্জেস আসে। আর চেঞ্জেস না আসলে এখন যা বলছি এগুলো ঠিক থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে পাবলিক ডিজায়ার টু হোল্ড কারেন্সি এন্ড ডিপোজিট, অর্থাৎ আমি যে পরিমাণ টাকা ব্যাংকে জমা হয়, সেই পরিমাণ টাকাই কিন্তু আমরা ব্যাংকে ইনভেস্ট করতে পারি না। আমাদের এই সিআরএম মেনটেন করতে, এসএলএম মেনটেন করতে, এডুকেশন মেনটেন করতে হয়। আবার কিছু টাকা আমাদেরকে পাবলিকের ডিজায়ার চিন্তা করে কিন্তু আমাদেরকে কিছু টাকা হোল্ড করে রাখতে হয়। হ্যাঁ, তো এই যে হোল্ড করে আমরা রাখি, এটাও একটা উপায়, যে মানি সাপ্লাইটার ক্ষেত্রে এই ইনফ্লেশন রেট ধরে রাখার ক্ষেত্রে এটা একটা ভালো উপায়। আচ্ছা, এরপর আমরা একটা হোমওয়ার্ক দিছি, দেখেন এটা হোমওয়ার্কটা দেখা যায়, কেউ কথা বলেন না প্লিজ। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এটা এটা জাস্ট রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে, যেটা মার্কসও অ্যাটেন্ড করতে পারে নাই, বা আপনারা যারা অ্যাটেন্ড করেননি, সেই সেই প্রশ্নটা আমি তুলে দিছি এখানে। এটা সামনের সপ্তাহে গ্রুপ হয়ে যাবে, সেই গ্রুপে এ বি সি এই 3টে প্রশ্নের উত্তরই ওই গ্রুপে প্রদান করবেন, লিখে লিখে হাতে লিখবেন, হাতে লিখে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। আজকে দেখেন তো আমি যা পড়ালাম, তা এখানে অ্যান্সার গুলো আছে কিনা, যদি করে কোনো সমস্যা থাকে আমাকে এখন ডিসকাস করেন। হোয়াট ইজ মানি আছে না? লিস্ট and summarize the primary function of money. Does liquid support from Bangladesh Bank to commercial bank over longer period is good deed for stable banking industry? পারবো না লিখতে? পারবো তো মনে হয়। Suppose the স্যার following এটা table shows. বি নাম্বারটা স্যার। Does liquid support from Bangladesh Bank to commercial bank over a longer period is good deed for stable banking industry? বাংলাদেশ ব্যাংক থেকে কমার্শিয়াল ব্যাংকে লঙ্গার পিরিয়ডে যদি কোনো টাকা নেওয়া সাপোর্ট, লিকুইডিটি সাপোর্ট লাগে, এটা কি ভালো? এটা কি ফর না, স্টেবল ভালো না। ব্যাংকিং ভালো কি ভালো না, তাই জিজ্ঞেস করছে।
ভালো না, কারণ বলে দিতে হবে। কারণ বলে দিতে হবে। কারণ কি, আপনি যদি লঙ্গার পিরিয়ডে যদি বাংলাদেশ ব্যাংক থেকে আপনি টাকা ধার করতে থাকেন, তাহলে কি হবে, আপনি একদিকে ডিপোজিটরদের এগেনস্টে ইন্টারেস্ট দিতে থাকবেন, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকেও আপনি ইন্টারেস্ট দিতে থাকবেন। প্রফিট, তাহলে কি, ব্যাংকের প্রফিটেবিলিটি নষ্ট হয়ে যাবে, আপনার প্রফিটেবিলিটি নষ্ট হবে, আপনার যে স্টেবিলিটি থাকবে, ব্যাংকের স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, স্টেবিলিটি ইমেজ ব্রেকডাউন নষ্ট করবে, হবে। স্টেবিলিটি ব্রেকডাউন করবে। বোঝা গেছে মাকসুরা? ইয়েস স্যার। আচ্ছা, এটা তাহলে লিখতে পারবেন, আপনার নিজের মতো করে লিখবেন, কোনো সমস্যা নাই। আমি লিখতে দেওয়ার উদ্দেশ্যটা কি, লিখতে দেওয়ার বেসিক উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি লেখার ভিতরে কোনো ভুল করেন, তাহলে সেটা আমি আবার লেখা কি হতে পারে সেটা আমি আপনাদের সাথে আবার ডিসকাস করবো পরবর্তী ক্লাস শুরুর আগে আগে তো আপনাদের কি কি ভুল হয়েছে এবং সেটা নিয়ে আমি আপনাদের ডিসকাস করবো, তাহলে আমি বুঝতে পারবো আসলে আপনার ক্লাস কতটুকু বুঝছেন এবং আপনাদের আসলে কোন লেভেলে আছেন। এবং হাতের লেখা তো অনেকদিন ধরে লেখেন না, একটু অলস টাইপ হয়ে গেছে, এই কারণে লিখলে পরে আসলে দেখবেন যে লেখার ফ্লুয়েন্সিটাও চলে আসছে। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, আজকের যে অঙ্কটা আমি একটু আগে পড়াইলাম আপনাদেরকে, এখানে বলছে কারেন্সি আউটসাইড ব্যাংক, এখানে বলছে ডিমান্ড ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস ডিপোজিট আর টাইম ডিপোজিট। সবসময় মাথায় রাখবেন যে এখানে কি বলছে, M1 আর M2 বের করতে। তো M1 M2 বের করতে বলছে, সবসময় মাথায় রাখবেন এখানে যা আছে প্রত্যেক ইয়ারের M1 M2 বের করতে বলছে, 2020, 2021, 2022, এইখানে যা আছে এই সবগুলো যোগ করলে কিন্তু M2 পাওয়া যায়। M2 কিভাবে পাওয়া যায়, হ্যাঁ, M1 প্লাস সব, তাহলে এই সব যোগ করলে কিন্তু M2 পাওয়া যায়। একটা এম অ্যান্সার টু কিন্তু খুব সোজা, এম এগুলো টু সব যোগ করলে কিন্তু M2 পাওয়া যায়। আর কি বলছে যে এগুলো M1 এম বের ওয়ান করতে, M1 কি, তাহলে টাইম ডিপোজিটটা বাদে নিচে বাকি টাইম যা আছে ডিপোজিটটা সব বাদ। হচ্ছে, টাইম ডিপোজিটটা বাদ দিয়ে বাকি সব হচ্ছে M1। হ্যাঁ, অ্যান্সার আমি বলে দিচ্ছি এই আজকে, কিন্তু পরবর্তীতে হয়তো বলবো না, কিন্তু আজকে বলে দিচ্ছি। এরপরে কি আছে যে হোয়াই আর দ্য গ্রোথ রেটস অফ M1 and M2 ডিফারেন্ট। কেন গ্রোথ রেট ডিফারেন্ট, খুবই সোজা। কারণ হচ্ছে যে একটা হচ্ছে ন্যারো মানি, একটা ব্রড মানি। আর ন্যারো মানির সাথে যেহেতু আমার টাইম ডিপোজিটটা থাকে না, এই জন্য ন্যারো মানির সাথে টাইম ডিপোজিট না থাকে, এর গ্রোথ রেটটা অবশ্যই ব্রড মানির সাথে ডিফার করবে। এটা খুব ন্যাচারাল একটা জিনিস, এই জন্য 2 মার্ক দিয়ে রাখছে। হুম। তো পারবো না আমরা সবাই এটা লিখতে? হ্যাঁ পারবো, এটা সোজাই, সোজাই, দেখছেন সোজাই তো 20 মনে হচ্ছে। কোশ্চেন আসছে এখান থেকে। দেখেন 6 এটা 6 তো 12 আর 6 হুম, 18 আর 2। একটা একটু ব্যাপার কি স্যার, বলেন, হ্যালো বলেন, বলেন। স্যার, আমি এই যে নাম্বার কোয়েশ্চেনটার কথা বলি একটু। আমার মনে হয় আমি গতবার তো প্রথমবার পরীক্ষা দিলাম দীর্ঘদিন পরে। হুম। আমার যেটা মনে হয় আমাদের একটু পত্রপত্রিকা পড়া উচিত, ফাইন্যান্সিয়াল নিউজ গুলা। এই নিউজ গুলা পড়লে আমাদের অনেকের কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। এই যে লিকুইডিটি ক্রাইসিস নিয়ে আমরা বারবার করে পড়তেছি না, জানি তো আমাদের এন্টার ইন্ডাস্ট্রিতে প্রবলেম, এইগুলো নিয়ে পত্রপত্রিকায় কিন্তু ব্যাপক লেখালেখি হয়। আর আমরা যদি রেগুলারলি ফাইন্যান্সিয়াল ব্যাংকিং নিউজ গুলো পড়ি, বিশেষ করে লিকুইডিটি নিয়ে, স্ট্যাবিলিটি নিয়ে, আমার মনে হয় এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো পত্রপত্রিকা পড়লে, আর আপনাদের যে ক্লাসের যে ফিডব্যাক, দ্যাট ইজ এনাফ। কিছু কিছু কোয়েশ্চেন আসে যেটা সিলেবাসের বাইরে ও আসে। এখন আপাতত ওইটার দিকে ঝোকার দরকার নাই। জি 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 আচ্ছা, জি, এইটা থ্যাংক ইউ ঝোকার থ্যাংক দরকার ইউ। নেই, আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করব ক্লাসে এবং আসি। সেটা নিয়ে চেষ্টা করব, তাহলে দেখা যাবে যে আসলে এত টাইম পাওয়া যাবে না। হ্যাঁ, জি জি তো আমরা ইনশাল্লাহ সবাই ভালো করবো ইনশাল্লাহ। এই ক্লাসগুলো করার সাথে সাথে এখানেই সব অ্যান্সার আছে, এখান থেকে আমরা ধরে ধরে পড়াবো। যদি প্রশ্ন ধরে ধরে রিলেট করে পড়াই, বিগত সাল প্রত্যেক সালের যদি আমি প্রশ্নগুলো ধরে ধরে নিয়ে আসি, দেখবেন যে আপনাদের বুঝতে সহজ হবে। তো সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী ক্লাসে যে গ্রুপ হবে ওই গ্রুপের ভিতরে কিন্তু এই 3টা প্রশ্নেরই অ্যান্সার সবাই লিখবেন, সবাই অ্যাসাইনমেন্ট আকার জমা দেবেন, হাতে লিখে ছবি তুলে পাঠা দিবেন বা PDF করে ফাইল দিবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী থ্যাংক ক্লাস ইউ। যদি থাকে তাহলে সেটা সে জয়েন করে নেন আর কি। হ্যাঁ? জি জি জি, ভালো ওকে। থাকেন সবাই। হ্যাঁ, আর আল্লাহ পরবর্তী হাফিজ। আসসালামু আলাইকুম। ক্লাসটা এই লিঙ্কই হবে, নিয়ে নেন আর কি। আর এই লিঙ্কে হবে? জি জি জি, একই গ্রুপ থেকে দিয়েছি, সবাই এখান আচ্ছা, আচ্ছা, থেকে ঠিক join আছে, করুন। ঠিক আছে। পরবর্তী ক্লাস কোনটা জানি, একটু রুটিনটা দেখে নেই। বলো। পরবর্তী ক্লাস হবে ইকোনমিক্স আর কি। হ্যাঁ, ও আচ্ছা, না তাহলে বাই বাই। হ্যাঁ, থ্যাংক ইউ। জি জি, ওকে। ঠিক আছে। হ্যাঁ, তা আমি 2-3 মিনিট পরে শুরু করছি আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের 4টা 15 শুরু করার কথা, আমরা
জি জি 2 মিনিট স্যার, পরে শুরু করছি। আমি কাউন্ট ডাউন দিচ্ছি, আপনি 5 মিনিট পরে শুরু 2 করেন। মিনিট 2 মিনিট দেন, 2 মিনিট দেন, হ্যাঁ, অনলি 2 মিনিট।